ব্যাস, তো আমাদের আজকে ম্যাগনেটিক ফিল্ডের প্রায় শেষের দিকে এসেছি আমরা। তো যেগুলো করব আজকে সেটা হচ্ছে সাইক্লোট্রন আর চলকুণ্ডলী গ্যালভানোমিটার বা মুভিং কয়েল গ্যালভানোমিটার, দুটোই ইম্পর্টেন্ট টপিক। তো মোটামুটি আশা করি সবাই চলে এসছে। আচ্ছা, কালকে গ্রুপের কোশ্চেন অনেকেই দিয়েছে, দেখলাম ইনবক্সে দিয়েছে, সবারই ঠিক হয়েছে, ভুল খুব একটা দেখলাম না আমি। তবু আমি সবার অ্যান্সার পাঠিয়ে দেবো গ্রুপে, যারা যারা করেছো ঠিকঠাক। বেশ, তো সাইক্লোট্রন, সলিনয়েড বা টরয়েড থেকে একটা প্রশ্ন পরীক্ষায় মাস্ট, কিন্তু প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন দেয়, প্রবলেম হোক বা তোমার থিওরি হোক, মাস্ট ওখান থেকে কোশ্চেন। আর সাইক্লোট্রন আমরা যেটা পড়ছি, সাইক্লোট্রন আমরা একটু আগে পড়েছি, কিছুদিন আগে প্রথম দিকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিস আমাদের একটু আইডিয়া ছিল আমাদের, তাতে দেখেছিলাম যে এটা যদি একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড হয়, আর সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি ভি যদি হয়, সে যদি এন্টার করে ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে এ রোটেট করে এরকম। তারপরে আমরা এর রেডিয়াস বের করেছিলাম, তারপরে ভেলোসিটি এর আরো সব ফ্রিকোয়েন্সি, যেটা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে, যার ভ্যালু বেরোয় কিউবি বাই 2πm, এটা যে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা বের করেছি আগে। আজকে এইসব রেজাল্টকে নিয়েই আরেকটু এগিয়ে যাব, একটা যন্ত্রের বর্ণনা। তো যদি আমার কাছে এরকম একটা সাপোজ একটা কিছু একটা প্লেট রয়েছে, যাতে কিছু ভোল্টেজ দেওয়া আছে, প্লাস প্লাস পোটেনশিয়াল প্লাস ভি, আর আরেকটা প্লেট এখানে যদি থাকে, সাপোজ এটা নেগেটিভ পোটেনশিয়াল রয়েছে, এটা ভি প্লাস, এটা ভি মাইনাস, এটা 100 ভোল্ট, এটা 0 ভোল্ট, এই টাইপের কিছু একটা, মানে ডিফারেন্স ইজ লার্জ। আর এখানে যদি একটা চার্জ পার্টিকেলকে আমি ছেড়ে দিই, সাপোজ প্রোটন, যদি এখানে আমি ছেড়ে দিই, বা ইলেকট্রন, যা কিছু, তাহলে কি হবে, এই পোটেনশিয়ালের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স অনুসারে তার কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। কারণ এটা প্লাস, আর প্রোটন নিজেই প্লাস চার্জ, সুতরাং এদের মধ্যে বিকর্ষণ থাকবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড রয়েছে এখানে, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আর সেই ইলেকট্রিক ফিল্ড এখানে চার্জ পার্টিকুলার উপর একটা ফোর্স দেবে, এ ফিজিক্যাল টু কিউই, আর এই ফোর্সের জন্য ওর অ্যাক্সিলারেশন হবে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন হবে, তার মানে এই যখন পড়তে পড়তে একদম নিচে চলে আসবে এই জায়গায়, তখন অ্যাক্সিলারেশন হচ্ছে সব থেকে বেশি। তো এইগুলোকে বলা হয় লিনিয়ার অ্যাক্সিলারেটর। লিনিয়ার অ্যাক্সিলারেটর মানে মানে হচ্ছে ওই রৈখিক ত্বরণ যন্ত্র, রৈখিক ত্বরণ যন্ত্র। কি কি থিওরিটা কি হয়, এর ভেলোসিটি অ্যাক্সিলারেশন কিভাবে বের করতে পারি আমরা, এর যে কাইনেটিক এনার্জি, যেটা পোটেনশিয়াল এর উপর ওয়ার্ক ডান, যেটা ওয়ার্ক ডানের ডিফারেন্স, সেটা কাইনেটিক এনার্জি হিসেবে ট্রান্সফার হয়ে যায়। তাহলে কত ওয়ার্ক ডানের ডিফারেন্স এখানে, কিউ ভি প্লাস মাইনাস ভি মাইনাস, মানে কিউ ভি, এটা হচ্ছে ইউ বা স্থিতিশক্তি বা ওয়ার্ক ডান যা বলি আমরা, ডাব্লিউ, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তো কিউ ভি প্লাস মাইনাস ভি মাইনাস ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি যতটা ডিক্রিমেন্ট হবে, কাইনেটিক এনার্জি ততটা বাড়বে তার। তো এখানে যা ছিল টোটাল যোগ করো, এখানে যোগ করো, তো এভরিথিং ইজ কনস্ট্যান্ট, কনজার্ট। তো এখান থেকে তুমি ভেলোসিটি বার করতে পারো। ভেলোসিটি হচ্ছে 2q, এটাকে মনে মনে ভি ডিভাইডেড বাই এম, তারপরে রুট করে দাও, ভি প্লাস মাইনাস ভি মাইনাসটাকে ভি বলেছি আমি, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2q ভি বাই এম, এটা ভেলোসিটি আর এটা ভোল্টেজ। তাহলে যদি আমি পার্টিকেলের ভেলোসিটি খুব বাড়াতে চাই, মানে যখন এখান থেকে এখানে নেমে নেমে একদম এই ধারে চলে এসেছে, কোন উপায়ে আমি এর ভেলোসিটিটা খুব বাড়াতে পারি, কে বলবে? কি উপায়ে আমি এর ভেলোসিটিটা খুব বাড়াতে পারি, কোন টেকনোলজি ইউজ করে? এই ফর্মুলা থেকে, জাস্ট সিম্পল জিনিস, সিম্পল কোশ্চেন। কে বলবে? দুটো প্লেট রয়েছে, দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়িয়ে দিয়ে। হ্যাঁ, দু প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটাকে বাড়াতে হবে।
তুমি যদি মিলিয়নস অফ ভোল্টেজ এখানে দিতে পারো তাহলে ওর কাইনেটিক এনার্জি মিলিয়নস টাইম বেড়ে যাবে। হ্যাঁ, আর মিলিয়ন ভোল্টেজ তৈরি করা তো মুখের কথা নয়। ভ্যান্ডিগ্রাফ জেনারেটর যেটা, সে মিলিয়নস ভোল্টেজ তৈরি করে। কিছু তার কিছু কনস্ট্রাকশন রয়েছে, বিশেষ বিশেষ ভাবে সেটাকে ব্যবহার করা হয়। আর সব জায়গায় যে সেটা আছে তাও নয়, কিন্তু মিলিয়ন ভোল্টেজ তৈরি করাটা সেটা কঠিন। তো আমাদের এই টেকনোলজিটাকে বাদ দিয়ে এটা বেশ অনেকটা বড় করে, এটাকে দুটো প্লেটের মধ্যে ডিফারেন্স অনেকটা লেংদি করে লিনিয়ার অ্যাক্সেলারেটর প্রথমে বের করেন 1928 সালে একটা বিজ্ঞানী। তার নাম আছে উইড্রো বলে একজন বিজ্ঞানী আছে। 1928, WIDEROE এরকম, উইড্রো এরকম একজন সায়েন্টিস্ট 1928 সালে এরকম লিনিয়ার অ্যাক্সিলারেটর বের করেন। এবং তাতে কি করে যে যদি প্রচুর কাইনেটিক এনার্জি বাড়াতে হয় তাহলে অনেকটা ছোটাতে হবে, সোজা অনেকটা ছোটাতে হবে। তো প্রায় মোটামুটি বেশ লেংদি, একটা 2 মাইল মতো লম্বা, তো প্রায় 2 মাইল, হ্যাঁ অনেকটাই। তো অত বড়, অতটা রাস্তা ট্র্যাক করতে করতে প্রোটন যেতে যেতে তার কাইনেটিক এনার্জি অনেকটা বাড়তে পারে। কিন্তু সেটা ব্যবহারের জন্য খুব অসুবিধাজনক, ল্যাবরেটরি সেটআপ এটা নয়। হ্যাঁ, ল্যাবরেটরি সেটআপ যদি হতে হয় তাহলে সেটা ল্যাবেই থাকতে হবে না, সেটা ছোটখাটো একটা যন্ত্র, পার্টিকেল অ্যাক্সেলারেটর যে জায়গায় আমরা ব্যবহার করব সেখানেই সেটা থাকতে হবে। তো ওই টেকনোলজিটা খুব বেশি ইউজফুল হয়নি। তারপরে 1934 সালে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে লরেন্স, LORENCE, লরেন্স। আরো একজন বিজ্ঞানী ছিলেন স্লোন বলে। তো তারা দুজন মিলে একটা যন্ত্র আবিষ্কার করেন, সেটাকে বলা হয় সাইক্লোট্রন যন্ত্র। এটাতে কি করা হয়, এটাতে এখানে মিলিয়নস অফ ভোল্টেজ দেওয়ার দরকার নেই। যে পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য এগুলো অ্যাকচুয়ালি কি, সাইক্লোট্রন যন্ত্রটা হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেটর বলা হয় এগুলোকে। পার্টিকেল অ্যাক্সিলারেটর মানে মানে কোনো পার্টিকেলকে ত্বরণ সৃষ্টি করে, মানে ত্বরণ সৃষ্টি করতে হবে, তার গতিশক্তি বাড়াতে হবে, সেই সমস্ত যন্ত্রের একটা নাম হচ্ছে সাইক্লোট্রন। তো এই 1934 সালের বিজ্ঞানী লরেন্স আর স্লোন, দুজন বিজ্ঞানী এই যন্ত্র আবিষ্কার করেন। এটা নয়, এটা লিনিয়ার অ্যাক্সিলারেটর। তারপরে থিওরি আছে আরো ডিটেলসে। তারপর আমাদের সাইক্লোট্রন যন্ত্র আবিষ্কার করেন। তাতে কি হয়, ওকে এখানে মিলিয়ন ভোল্টেজ দেওয়া দরকার নেই, মিলিয়নস টাইম ওকে রোটেট করাও, বারবার বারবার ঘোরাও। তো অল্প ভোল্টেজ 1 ভোল্ট তুমি দাও, আর তাকে বারবার রোটেট করানোর ব্যবস্থা করে দাও। যদি বারবার রোটেট করানো হয় তাহলে তার কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। তো খুব ইউজফুল টেকনিক, খুব ইজি টেকনিক, এবং খুব অ্যাকসেপ্টেড হলো সেটা। যে হ্যাঁ, সে যদি বারবার হেলিক্যাল পথে বা সর্পিলাকার পথে যদি বারবার পরিভ্রমণ করে তাহলে প্রত্যেক ধাপে ধাপে তার এনার্জি ইনক্রিজ করবে। কিভাবে হবে, দ্যাট ইজ দ্য থিওরি অফ সাইক্লোট্রন। তো দেখি কিরকম যন্ত্র দেখতে হয়। মোটামুটি সব বইতেই ছবি দেওয়া আছে সাইক্লোট্রন অ্যাপারেটাস, গুগল সার্চ করলেও আরো সুন্দর এক্সপেরিমেন্টাল সেটআপ দেখা যাবে। তো জেনারেলি এরকম একটা ডি থাকে, ডি শেপ, মেটালিক শেপ থাকে এরকম ডি। আর এখানেও এরকম আরেকটা ডি ইউজ করা হয়। ডি মানে ডি ডবল ই, ডি ডবল ই, ডি মানে এরকম ডি শেপটা আর কি, মেটালিক শেপটাই ঠিক এরকম করা হয়। আর কি করা হয়, এটাকে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়। এই দুটোই মেটালিক, আর স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়। সাপোজ ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে এই জায়গায়, কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইট ইজ ক্রসড ম্যাগনেটিক ফিল্ড। তো এবার কি করা হয়, এই যে সেন্টারটা একটা এয়ার গ্যাপ রয়েছে, এখানে দুটো মেটালিক ডিসের মধ্যে এখানে কোনো কন্ট্যাক্ট নেই, ফাঁকা জায়গা রয়েছে এখানে। এবার কোনোভাবে একটা প্রোটন গান দিয়ে বা কোনো যে চার্জ পার্টিকেলকে আমি কাইনেটিক এনার্জি বাড়াবো, সেই চার্জ পার্টিকেলটাকে এখান থেকে রিলিজ করা হয় একদম কেন্দ্রস্থল যেটা, সেখান থেকে আয়ন উৎপাদক যন্ত্র যেটা, যেটাকে বলা হয় ইলেকট্রন গান বা প্রোটন গান। হ্যাঁ, যারা আয়ন তৈরি করে, যে চার্জ পার্টিকেলকে আমি ছোটাবো। আর খুব নিম্ন চাপে রাখা হয় এটাকে, পুরোটাকে একটা একটা প্রকোষ্ঠের মধ্যে রাখা হয়। তাতে মোটামুটি পারদ চাপ 10⁻³ মিলিমিটার এরকম রেখে যন্ত্রটাকে তৈরি করা হয়, যাতে করে ওই চার্জ পার্টিকেল ছোটার সময় যাতে করে কোনো কলিশন না হয়ে তার কাইনেটিক এনার্জি যাতে লস না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার ওয়েতে আছে, ভেতর দিকে, বোর্ডের ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে একটা প্রোটনকে জাস্ট রিলিজ করা হলো সাম ভেলোসিটি দিয়ে, জাস্ট রিলিজ করা হলো এই দিক বরাবর ভি ভেলোসিটি দিয়ে। আর যদি একটা প্রোটনকে এই দিক বরাবর ভি ভেলোসিটি দিয়ে রিলিজ করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তো এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, দ্যাট ইজ দ্য ফোর্স। তাহলে ভেলোসিটি হচ্ছে এই দিক বরাবর, এটা ভেলোসিটি। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রস, মানে বোর্ডের ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যদি ভি ক্রস বি করি তাহলে আপওয়ার্ড,
ঠিক আছে, ভি ক্রস বি, সো ইট ইজ আপওয়ার্ড। এই দিক বরাবর ফোর্স কাজ করছে এফ। বোর্ডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড, বোর্ডের প্লেনে ভি, আর দেখতে পাচ্ছি ভি এর সাথে পারপেন্ডিকুলার, আর ম্যাগনেটিক ফিল্ডের সাথেও ফোর্স পারপেন্ডিকুলার। তো এই ফোর্সের জন্য তার গতি যেটা সেটা এরকম বেঁকে যাবে, এরকম টার্ন নেবে এরকম করে। আর আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডে যদি পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডে কেউ প্রবেশ করে কোনো চার্জ কণা, তাহলে সে বৃত্তপথে ঘুরতে শুরু করে, তাহলে এর গতিটা ঠিক এরকম বেন্ড করে যাবে এখানে। তো তারপরে কি করা হয়, যখনই প্রোটন গান রিলিজ করা হয় এখানে, সাপোজ আমাদের এই যে মেটালিক ডিস্ক দুটো আছে, এদের মধ্যে সাপোজ কিছু একটা ভোল্টেজ ডিফারেন্স রয়েছে। সাপোজ এখানে ইনিশিয়াল কেসে এটা প্লাস ভোল্টেজ প্লাস, এটা সাপোজ মাইনাস, এটা কোনো একটা ব্যাটারির সাথে জয়েন করে দেওয়া হয়েছে, দিয়ে এরকম একটা ব্যাটারির সাথে জয়েন করে দিয়েছো তুমি, এটা প্লাস ভোল্টেজ এটা মাইনাস ভোল্টেজ। তো প্রোটন জাস্ট রিলিজ করার সাথে সাথেই এই যে এখানে প্লাস পোটেনশিয়াল রয়েছে, এই প্লাস পোটেনশিয়াল ওকে ওইদিকে ঠিলবে, মাইনাস ওকে টানবে, আর তার জন্য সে যখনই ভেলোসিটিটা পেলো সঙ্গে সঙ্গে সে একটু টার্ন করে নিয়ে এখানে এসে হাজির হয়েছে, এরকম বৃত্তপথে ঘোরার চেষ্টা করছে এখানে। কিন্তু এখানে এসে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? কারণ এবার সে নিজে তো পজিটিভলি চার্জড, আর এইটা নেগেটিভলি চার্জ রয়েছে অলরেডি, এটা প্লাস মাইনাস এটা প্লাস এরকম করে সেট আপ করে রেখেছো তুমি। তো যখনই এইখানে প্লাস চার্জওয়ালা কণাটি এসে হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে এই পাশে প্লাস চার্জ মানে এই পাশে যে পজিটিভ পোটেনশিয়াল ওকে ওইদিকে রিপালশন দেবে, ঠিলবে। তাহলে এইখান থেকে এইটুকু যেতে সে যে কাইনেটিক এনার্জিটা গেইন করলো, জাস্ট হট করে একটা কাইনেটিক এনার্জি পেলো, কত সেটা ওই সেই একই ভোল্টেজ ডিফারেন্স অনুসারে সে কাইনেটিক এনার্জি নিয়ে পেয়ে যাবে। আর সেই কাইনেটিক এনার্জি নিয়ে এসে যখন ঘুরলো, এই যে বৃত্ত করে যখন ঘুরেছে, তখন আর তার কোনো কাইনেটিক এনার্জি বাড়বে না, কারণ সে ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে গেছে। আর ম্যাগনেটিক ফিল্ড তার কণার গতিশক্তি বাড়ায় না, যেটুকু গতিশক্তি বাড়ায় ইলেকট্রিক ফিল্ড বাড়ায়। এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে যে প্লাস থেকে মাইনাস এইদিকে, সেই ইলেকট্রিক ফিল্ড তার গতিশক্তি বাড়িয়ে দিয়েছে, সে ঘুরে এখানে হাজির হয়েছে। এইবার সমস্যা হচ্ছে সে আর এই পাশ থেকে ওই পাশে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ ইলেকট্রিক ফিল্ড রয়েছে এইদিকে, আর সে নিজে পজিটিভ চার্জ, তাহলে তার উপর সবসময় ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে বল। ঠিক আছে, এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয় আর একটা প্লাস চার্জ যদি এখানে বসে থাকে, তাহলে তার উপর বল তো ওইদিকে, সে তো ইলেকট্রিক ফিল্ডকে কভার করে এই পাশে আসতে পারবে না। তো এটা একটা প্রবলেম সৃষ্টি হলো। তো সেই প্রবলেমটাকে কিভাবে রিমুভ করা যায় কেউ বলতে পারবে? এখানে আসার পরে তাকে যদি এই পাশে নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হবে? কোন টেকনোলজি ইউজ করা যেতে পারে? সে যদি এখানে আসে আর ইনিশিয়াল যদি তার কাইনেটিক এনার্জি একটু থেকে থাকে, সেই কাইনেটিক এনার্জি নিয়ে যদি সে বেরিয়ে যায়, তাতেও তার গতিশক্তি একটুখানি কমে যাবে, কারণ ইলেকট্রিক ফিল্ড রয়েছে এখানে, ইলেকট্রিক ফিল্ড তাকে উল্টো দিকে বাধা দিচ্ছে, আর তার গতিশক্তি যদি কমে যায়, তাহলে আমার যে উদ্দেশ্য পার্টিকেল অ্যাক্সিলারেটর, তাকে ত্বরান্বিত করতে হবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। বারবার বারবার ঘুরিয়ে তার গতিশক্তিটাকে অনেক বাড়াতে হবে। তো কিভাবে তাকে এখান থেকে এখানে পার করা যায় গতিশক্তি বাড়িয়ে, গতিশক্তি না কমিয়ে? কি টেকনিক হতে পারে? তো অন্য একটা ব্যাটারি লাগাবো বেশি ভোল্টেজের উল্টো দিক করে। আচ্ছা, তাহলে অন্য একটা ব্যাটারি লাগাবো, বেশ, এখানে তাহলে একটা অন্য একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, দিয়ে এইটা একটা, এটা প্লাস ছিল মাইনাস ছিল, এবার এইটা মাইনাস করে দিলাম, এটা প্লাস করে দিলাম, তাহলে এও তো আছে। তাহলে এই যখন এখানে যখন আসবে, বেশ ঠিক আছে, তাহলে আমি উল্টো করে লাগালাম, এ মাইনাস প্লাস হয়ে গেল, এ মাইনাস হয়ে গেল, তাহলে ছুটে এখানে এসে হাজির হলো। যে আবার যখন এখানে আসবে তখন কি হবে? তখন তো আবার আমাকে এইরকম দরকার, এইটা প্লাস দরকার, এটা মাইনাস দরকার, তখন তো দুটো ব্যাটারি আছে, তাই না? তাহলে আমাকে শুধু একটা পথের ক্ষেত্রে ভাবলে হবে না, সে তো ঘুরে আবার তাকে ওই পাশে বেরোতে হবে না। তাহলে যদি এ হাই ব্যাটারি হয়, এ লো ব্যাটারি হয়, তাহলে খানিকক্ষণ পরে এসে তো এ বলবে ঠিক আছে, এবার আমি আর ওকে যেতে দেবো না, আমি এই পাশে আসতে হেল্প করতে পারি, ওই পাশে যেতে আমি হেল্প করবো না। তাহলে এরকম ডিসি ব্যাটারি ইউজ করলে হবে না, এমন একটা টেকনোলজি ইউজ করতে হবে যাতে করে বারবার এর পোলারিটি পাল্টে যায়। এই ব্যাটারি খুলে দাও, আর এটা একটা এসি সোর্স লাগিয়ে দাও, অল্টারনেটিং কারেন্ট এসি সোর্স। আর এসি সোর্স আমরা জানি মোটামুটি ক্লাস 10-এ পড়া আছে, 12-এ আবার ডিটেলসে পড়বো পরের চ্যাপ্টারে। এইরকম এসি সোর্স হয়, কখনো এটা ভোল্টেজ আর কখনো এটা টাইম। তো যত টাইম বাড়ছে ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে 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 ম্যাক্সিমাম, তারপর আবার জিরো, তারপর আবার নেগেটিভ, তাহলে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। এইটাকে বলা হয় এসি সোর্স। মানে একবার এইদিকে এই প্লেটটা পজিটিভ, আবার খানিকক্ষণ পরে কিছু সময় পরে এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ আবার নেগেটিভ। তো এই টেকনোলজি ইউজ করা হলো, বলে বেশ তাহলে তো খুব ভালো ব্যাপার, এটাকে একটা এসি সোর্স লাগিয়ে দাও এবং একটা এসি ফ্রিকোয়েন্সি থাকবে এফ। তো সেই ফ্রিকোয়েন্সি নিয়ে এসে যখনই এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, প্রথমে এটা প্লাস এটা মাইনাস, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, তো তার গতিশক্তি একটু বাড়িয়েছে, সে ঘুরে এসে এখানে এসে হাজির হয়েছে। যখনই এই জায়গাতে এসেছে, জাস্ট এই জায়গাতে এসেছে,
এসির ফ্রিকোয়েন্সি এমন করে দিতে হবে ওর এইখান থেকে এইটুকু যেতে যা সময় লাগে ঠিক সেই সময় যেন পাল্টে যায়, এরকম করে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে দাও। তার সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে এটা এটা প্রথমে প্লাস ছিল মাইনাস ছিল, এবার উল্টে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই প্রোটন আবার একটা হ্যাচকা টান পাবে, এখানে এসে ইলেকট্রিক ফিল্ড আবার তার গতিশক্তি বাড়াবে, আর যেহেতু গতিশক্তি বাড়াবে সে নেক্সট রেডিয়াসে এসে হাজির হবে, পরবর্তী রেডিয়াসে একটা হ্যাচকা টান পেয়েছে না। আবার যখন এখান থেকে এসে আবার এখানে এসে হাজির হয়েছে, তখন আবার এর পোলারিটি পাল্টে গেছে, এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, আবার একটা হ্যাচকা টান, ইলেকট্রিক ফিল্ড আবার তাকে ঠিলবে, তার গতিশক্তি আবার একটু বাড়বে, আবার এখানে আসবে, আবার যে এখানে এসে হাজির হলো আবার পোলারিটি পাল্টে গেছে, এটা চেঞ্জ হচ্ছে সবসময়, কিপ অসিলেটিং, সবসময় চেঞ্জ হচ্ছে, আবার ইলেকট্রিক ফিল্ড ওকে এইদিকে ঠেলে দিয়েছে, তাহলে তার প্রত্যেক পাকে সে যতবার ঘুরবে ততবার তার কাইনেটিক এনার্জি বাড়ছে, এবং বেশ কিছু পাক ঘোরার পরে মিলিয়ন্স টাইম থেকে ঘোরাও, অল্প ভোল্টেজ দাও অসুবিধা নেই, মিলিয়ন্স টাইম ভোল্টেজ দেওয়ার তোমার দরকার নেই, কিন্তু মিলিয়ন্স টাইম তাকে ঘোরাও, তাহলে তার গতিশক্তি প্রত্যেকবারে একটু একটু করে বাড়বে। আর এবং ফাইনালি এখানে একটা ট্র্যাক করে দাও, রাস্তা বের করে দাও, পার্টিকেল হাই কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে আসবে। তো এখানে 10⁻10 ইলেকট্রন ভোল্ট সম্পন্ন আয়ন গুচ্ছ তৈরি করা যায়, 10⁻10 ইলেকট্রন ভোল্ট, তো বুঝতে পারছি যে ভেরি হাই এনার্জেটিক চার্জ পার্টিকেলস। আমাদের যে সাইক্লোট্রন এর ব্যবহার রয়েছে লার্জ হ্যাড্রন কোলাইডারে, এলএইচসি যে যন্ত্র, লার্জ হ্যাড্রন কোলাইডার যে যন্ত্র রয়েছে, তাতে চার্জ পার্টিকেলকে দুটো প্রোটনকে হাই কাইনেটিক এনার্জি নিয়ে ধাক্কা মেরে তাদের মধ্যে ওই ঈশ্বর কণা বা গড পার্টিকেলের সন্ধানের চেষ্টা করা হয়েছিল, সার্নে যে এক্সপেরিমেন্ট হয়েছিল, সেখানেও তাই বারবার বারবার তাকে ঘোরাও, ওই 10 লক্ষ বার তাকে ঘোরাও, ঘোরানোর পরে যে এনার্জিটা হবে সেই এনার্জি যুক্ত প্রোটনে কলিউশন করো, তাহলে এনার্জি ওই মাস এনার্জিতে কনভার্ট হয়ে যাবে এবং নতুন নতুন কিছু পার্টিকেল তৈরি হবে, অনেক অনেক থিওরি রয়েছে তার, তো ভেরি ইউজফুল টেকনিক ইজ দিস। তো আমাদের যেটা বের করতে হবে, যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করতে হবে, যে ঠিক এইটুকু গেলেই যেন এর সব চেঞ্জ হয়ে যায়, এইটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখি কিভাবে করা যায় এটা। প্রথম কথা, যদি বৃত্তপথে ঘুরতে শুরু করে, যদি বৃত্তপথে রেডিয়াস হয় আর, তাহলে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল দরকার হয় mv²/r, এটা আমরা জানি। সার্কুলার পথে তো এমনি এমনি সে ঘুরবে না, অভিকেন্দ্র বল না থাকলে সে ঘুরবে না, আদারে সোজা বেরিয়ে চলে যাবে বা রেস্ট থাকবে, আর সেই বলটা যোগান দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড QVB, ম্যাগনেটিক ফিল্ড অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে বৃত্তপথে ঘোরার জন্য। তারপরে যদি শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকতো তাহলে একই রেডিয়াসে ঘুরতো, কিন্তু ইলেকট্রিক ফিল্ডও রয়েছে, এখানে এসি সোর্স দেওয়া আছে, তার জন্য সে বারবার রেডিয়াস চেঞ্জ করছে, এখানে আসার পরে হট করে একটা কাইনেটিক এনার্জি, আবার একটা হট করে কাইনেটিক এনার্জি, তো বারবার কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য তার গতিশক্তি বেড়ে যাচ্ছে। তো mv²/r = QVB, এখান থেকে ভি বের করো, একটা ভি কেটে দাও এর থেকে, তাহলে ভেলোসিটি = QB/r/m, দিস ইজ দ্য ভেলোসিটি QB/r/m। এবার বিভিন্ন রেডিয়াসের জন্য ভেলোসিটি কিন্তু আলাদা, এটা একটা ইন্টারমিডিয়েট আর চুজ করেছি আমি। যদি একদম লাস্ট বিন্দুতে চলে আসি, তাহলে এই লাস্ট বিন্দু রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তাহলে তার ভেলোসিটি হয়ে যাবে Vmax সমান QB/r/m, ক্যাপিটাল M, ইট ইজ দ্য লার্জেস্ট ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি। আর এই যে বৃত্ত পথটা দেখতে পাচ্ছ, এর অর্ধেক পথ আবর্তন করতে তার কতটা সময় লাগে, তাহলে সেই সময়টা বৃত্তপথের যেটা অর্ধেক পথ যেতে সময় লাগে, এটাকে বলছি টি, বৃত্তপথের অর্ধেক আবর্তনের সময় = টি, বলছি ছোট হাতের টি, কত সেটা πr/ভেলোসিটি, πr মানে এতটা, 2πr মানে গোটাটা, একটা কমপ্লিট বৃত্ত মানে 2πr, আর হাফ মানে πr, তো সেই πr আর তার ভেলোসিটি যদি ভি হয়, সেই রেডিয়াসের জন্য ভেলোসিটি কারেসপন্ডিং, একদম লাস্টের জন্য এটা ক্যাপিটাল আর এটা Vmax। তো এইটা হচ্ছে সেই টাইমটা, πr/v = ভেলোসিটির মান বসাও, তাহলে পাই থাকলো, আর থাকলো, আর ভেলোসিটি মান তুমি বের করেছো QB/r/m, আর আর কেটে দাও, তাহলে πm/QB, দিস ইজ দ্য টাইম। তাহলে দেখতে পাচ্ছি যে কতটা টাইম লাগছে অর্ধেক পথ আবর্তন করতে, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস অ্যান্ড ভেলোসিটি, দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট। যে তুমি যদি একবার সেট আপ করে দিয়ে চলে যাও, তাহলে তোমাকে বারবার আর এসি চেঞ্জ করতে হবে না। অনেকে বললো স্যার এইটুকু যেতে যা সময় লাগে এসি চেঞ্জ করে দিল, পরের পথটা যেতে কি তাই সময় লাগবে, কারণ এটা তো ফিক্সড। তাহলে যদি প্রত্যেকটি রেডিয়াস যেতে যেতে আমার আলাদা আলাদা সময় লাগে, তাহলে একেও বারবার চেঞ্জ করতে হবে আমাকে এসি ফ্রিকোয়েন্সি, এটা একবার 50 হার্জ, সেকেন্ডে 50 বার
ভাইব্রেট করে, তারপর আবার 100 বার, তারপর 200 বার, তো এরকম করে এটাকেও চেঞ্জ করতে হবে। কিন্তু সেটা করার দরকার নেই। কত সুন্দর জিনিস, নির্ভর করছে শুধুমাত্র পাই তার মাসে কনস্ট্যান্ট, তার মাস, চার্জ আর ম্যাগনেটিক ফিল্ড, এভরিথিং ইজ কনস্ট্যান্ট। যেটা পাল্টাচ্ছে সেটা হচ্ছে রেডিয়াস আর ভেলোসিটি। তো দুজনে এমন ভাবে পাল্টাচ্ছে, এ বাড়লে এও বাড়ছে। তার জন্য এই পথেও যা সময় লাগছে যেতে, পরের পথটাতেও যা সময় লাগছে, এই পথেও যা সময় লাগছে, সব সময় ইকুয়াল। ঠিক আছে, সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস। এটা হচ্ছে টাইম পিরিয়ড। এবার কি করা হয়, এবার যে এসির ফ্রিকোয়েন্সি, এটা তোমার যে এসির ফ্রিকোয়েন্সি, এইটার সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে, এইখান থেকে এইটুকু যেতে এরকম। আর এসির ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি কি রকম, এটা হচ্ছে এরকম, এটা এর যে টাইম পিরিয়ড, এটা ক্যাপিটাল টি বলছি এসির, মানে টি সময় পর পর একবার প্লাস হয়ে যায়, একবার মাইনাস হয়। ঠিক আছে, একবার প্লাস একবার মাইনাস। তাহলে প্লাস থেকে মাইনাস হয় কত সময়ের মধ্যে, t/2। এখান থেকে প্লাস, এটা প্লাস, এই যে প্লাস প্লাস সব পজিটিভ, এগুলো পজিটিভ ভোল্টেজ, প্লাস 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 প্লাস, এখনো প্লাস এখনো প্লাস, তারপরে জিরো, তারপর মাইনাস। তাহলে এইখান থেকে এইটুকু প্লাস থেকে কতক্ষণ ধরে প্লাস থাকলো, t/2 সময়। তাহলে এই t/2 সময় পর্যন্ত তাকে প্লাস থাকতে হবে, আর যেটা স্মল টি এর সাথে সমান। এইখান থেকে এইটুকু চার্জ পার্টিকেলে যেতে সময় লাগে স্মল টি, আর একে ততক্ষণ প্লাস থাকতে হবে। যেই ও এখানে এসে হাজির হবে, সঙ্গে সঙ্গে পোলারিটি পাল্টে দাও বাকি হাফে। তাহলে t/2 ইকুয়াল টু দিস ক্যাপিটাল টি। তাহলে বের করো, কন্ডিশন বের করো এখান থেকে। তাহলে অতএব সিঙ্ক্রোনাইজেশন বলা হয় এটাকে। ঠিক আছে, এটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজেশন, মানে ম্যাচ করা, অনুনাদ সৃষ্টি করছে, তুমি রেজোন্যান্স সৃষ্টি করছে, দুটোকে ম্যাচ করে দিয়েছে এমন হবে। তাহলে ফর সিঙ্ক্রোনাইজেশন আমার হচ্ছে টি ইকুয়াল টু ক্যাপিটাল T/2। এইটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন কন্ডিশন। তাহলে অতএব ফ্রিকোয়েন্সি কত, এর টাইম পিরিয়ড যদি টি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/T, আর ক্যাপিটাল টি মানে 2t, 1/2 অ্যান্ড স্মল টি। আর এখানে তুমি টি বের করে রেখেছো আগে, কিউ পাই এম বাই কিউবি। তাহলে এখানে ভ্যালু বসাও, ইকুয়াল টু আমার রেজাল্ট বেরোচ্ছে QB/2πm, QB/2πm। তো এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এসি, যেটা তুমি প্রথমেই ঠিক করে নাও এর ফ্রিকোয়েন্সি কত হবে, QB/2πm। কোন ফ্রিকোয়েন্সি তুমি এখানে লাগাবে, যে চার্জ পার্টিকেল আছে তার চার্জ, ম্যাগনেটিক ফিল্ড কত দিয়েছো, সেই ম্যাগনেটিক ফিল্ড শুড বি লার্জ, 2πm। ম্যাগনেটিক ফিল্ড লার্জ হলে ছোট ছোট বৃত্তপথে সে ঘুরবে, 2π কনস্ট্যান্ট, আর মাস কেমন, চার্জ পার্টিকেলের মাস, সেই সব তুমি জানো, অলরেডি ডিফাইন্ড। সেই ভ্যালুগুলো দিয়ে তার ফ্রিকোয়েন্সিটাকে প্রথমে তুমি ফিট করে দাও, এসি ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি বাড়ি চলে যাও। এবার এক্ষেত্রে চার্জ পার্টিকেলকে রিলিজ করা হলো কোনো একটা জায়গা থেকে, ও অটোমেটিক ঘুরতে শুরু করবে, তোমাকে আর দেখার দরকার নেই যে এখানে এসে অটোমেটিক ও ম্যাচ করে যাবে, যেই এখানে আসবে এর চেঞ্জ হয়ে গেল, আবার টেনে দেবে, আবার এখানে আসবে আবার চেঞ্জ হয়ে গেছে, আবার একে টেনে দেবে, প্রত্যেকবারও অটোমেটিক ভেরিয়েন্স টাইম ঘুরে ঠিক এখানে বেরিয়ে রিলিজ করবে ওখান থেকে। তাহলে এই যে কন্ডিশনটা পেয়েছি, f is equal to 1/t equal to 1/2t, এটাকে বলা হয়, এই যে কম্পাঙ্কটা f, এটাকে বলা হয় সাইক্লোটন ফ্রিকোয়েন্সি বা অনুনাদ, রেজোন্যান্স সাইক্লোটনের অনুনাদ কম্পাঙ্ক। আগে পড়েছিলাম সাইক্লোটন ফ্রিকোয়েন্সি, এবার এখানেও সাইক্লোটন ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাই এসি ফ্রিকোয়েন্সির সাথে সমান হবে, বাট এটাকে বলা হয় সাইক্লোটনের অনুনাদ কম্পাঙ্ক বা রেজোন্যান্স কম্পাঙ্ক। রেজোন্যান্স মানে কি, ম্যাচ করা, কারোর সাথে কারো ম্যাচ করা, এর ঘুরতে যা সময় লাগছে, এই টাইম পিরিয়ড, এরকম কন্ডিশনটাকে হচ্ছে ম্যাচ করা। তো এটাকে বলা হয় কন্ডিশন ফর সিঙ্ক্রোনাইজেশন, বা বাংলাতে বলা হয় সমলয়ন। সিঙ্ক্রোনাইজেশন কথাটাই ব্যবহার করা হয় বেশি, বাংলাতে বলা হয় সমলয়ন। এটা খুব একটা ইউজফুল কথা নয়। আর যে কম্পাঙ্ক পেয়েছো এফ, এটাকে বলা হয় অনুনাদ কম্পাঙ্ক, অনুনাদ কম্পাঙ্ক বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেলাম আমরা। এবার আমরা দেখবো যে যে ইলেকট্রনটা বা যে প্রোটনটা বেরোচ্ছে, এখানে ইলেকট্রন জেনারেলি হয় না, প্রোটন হেভি একটু ভারী পার্টিকেলই করা হয়। যে পার্টিকেলটা এখান থেকে বেরোচ্ছে, সেই পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত, সেটা আমরা বের করতে হবে। ঠিক আছে, টু ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। তাহলে দেখি কত বেরোয় কাইনেটিক এনার্জি।
তাহলে কাইনেটিক এনার্জি যেটা ইকে, এটা হচ্ছে গতিশক্তি, আর গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। আর একদম বাইরের কক্ষপথে মানে ঘুরতে 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 একদম শেষ কালে যখন বেরোচ্ছে তখন তার গতিশক্তি ম্যাক্সিমাম সর্বোচ্চ, তাহলে সেটা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ঠিক আছে, আর ভি ম্যাক্স তুমি বের করে রেখেছো কিউ বি আর বাই এম, যেখানে আরটা হচ্ছে ক্যাপিটাল আরটা লাস্ট বৃত্তপথের রেডিয়াস। তাহলে এখানে মান বসাও, হাফ এম এটা স্কোয়ার মানে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার, আর একটা এম কেটে দাও, তাহলে পড়ে রয়েছে হাফ কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম গতিশক্তি। ক্যালকুলেশন করে দেখতে পারো কত ভ্যালু রয়েছে এখান থেকে, চার্জের ভ্যালু বসাও, ম্যাগনেটিক ফিল্ড টেসলা সাম বসাও। যদি ক্যালকুলেশন করো তুমি এটা বাড়াতে পারো। এটা হচ্ছে ব্যাপার যে কোনো একটা অঙ্ক হয়তো দিচ্ছে, তাতে হয়তো দেখা গেল যে তার কাইনেটিক এনার্জি 2.5 কিলো ইলেকট্রন ভোল্ট বা কিছু কিলো ইলেকট্রন ভোল্ট, আরো তুমি বাড়াতে পারো। ঠিক আছে, যেমন একটা সিম্পল প্রবলেমে যদি তুমি বসাও, তোমাকে বলেছে সাপোজ 6 × 10⁻⁻⁴ টেসলা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো, ভেলোসিটি দেওয়া হলো যেটা বেরিয়ে আসছে তার যে ম্যাক্সিমাম যেটা ভেলোসিটি, তো সেখান থেকে তোমাকে ভ্যালু কিছু বলে দিয়েছে। ভেলোসিটি বলে দিলে তো হয়েই গেল, আর যদি ভেলোসিটি না বলে দেয়, ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে, চার্জ বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে সাপোজ, তো রেডিয়াস তোমার সাপোজ 26 সেন্টিমিটার, এত সেন্টিমিটার তার রেডিয়াস। তোমাকে বিরাট বড় গোটা কিডনাহার জুড়ে তোমাকে সেট আপ করার দরকার নেই। আগে লিনিয়ার অ্যাক্সিলারেটর কি ছিল, ওই মাটির তলায় গর্ত করে 2 মাইলস মতো লম্বা লিনিয়ার অ্যাক্সিলারেটর বানানো হয়েছিল, তো এটা অনেক জায়গা সাপেক্ষ, জাস্ট 26 সেন্টিমিটার, খুব বেশি নয়। এত বৃত্তবার থেকে বারবার বারবার ঘোরাও, তো ইটস ওকে। ভ্যালু বসাও, রেডিয়াস মাস জানো, ইলেকট্রনের মাস ক্যালকুলেশন করো, তো রেজাল্ট বেরোবে। আচ্ছা মাসটা জানো, এটা ইলেকট্রন, সাপোজ ইলেকট্রন হচ্ছে 9.1 10⁻31 কেজি। আর কিছু জানা দরকার আছে, রেডিয়াস পেয়ে গেলে কিউ জানো 1.6 10⁻−19 ইলেকট্রন আধান, ক্যালকুলেশন করো, বেরোবে 2.5 × 10⁻³ ভোল্ট ইলেকট্রন ভোল্ট, তার মানে 2.5 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে জাস্ট 26 সেন্টিমিটার ব্যাসার্ধের ইলেকট্রনকে বেশ কিছুবার ঘুরিয়ে তুমি 25 বা 2.5 কিলো ইলেকট্রন ভোল্ট, কিলো 10⁻³ ইলেকট্রন ভোল্ট তুমি এনার্জি অলা ইলেকট্রন বের করতে পারো। তো তুমি যদি আরো ম্যাগনেটিক ফিল্ড বাড়াও, এখানে 1 টেসলা করে দাও, 6 টেসলা করে দাও, তাহলে আরো এর কাইনেটিক এনার্জি মিলিয়নস টাইম বাড়াতে পারছো তুমি। তাহলে এইটা হচ্ছে আমাদের সাইক্লোটন আর সাইক্লোটনের রেজোন্যান্সের কন্ডিশন, ওইটা দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করা। কিন্তু এতেও একটা সমস্যা তৈরি হয়। কি সমস্যা দেখি, যে একটা প্রবলেম তৈরি হয়। তুমি প্র্যাকটিক্যাল শুরু করে দিয়ে বাড়ি চলে গিয়েছো, ও এরকম করে 10 পাক ঘুরে বেরিয়ে এসেছে। তুমি জানো প্রত্যেকবার আবর্তনের জন্য এসি ফ্রিকোয়েন্সি নিজেই এমন ভাবে চেঞ্জ হবে যাতে করে এর ঘুরতে যা সময় লাগে ওটা ঠিক ম্যাচ করে ঠিক সেই সময় চেঞ্জ করে দেবে। আর সেই কন্ডিশনের জন্য তুমি টাইম পিরিয়ড বের করে রেখেছো, যে তার যে ফ্রিকোয়েন্সি যেটা ছিল এসি ফ্রিকোয়েন্সি, আর সেই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা হচ্ছে একটু আগে বের করলাম আমরা কিউবি বাই 2πm। তো এই ফ্রিকোয়েন্সি সেট করে দিয়ে তুমি প্রোটনকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছো। এবার যখন তুমি বাড়ি থেকে এসে দেখতে বা অন্য কাজ করছো ল্যাবরেটরিতে, খানিকক্ষণ পরে এসে তুমি যন্ত্রের দিকে তাকিয়ে দেখছো সব গন্ডগোল হয়ে গেছে, প্রোটনের কাইনেটিক এনার্জি ওইভাবে বাড়েনি, মাঝ রাস্তায় পড়ে আছে মুখ ঠুকরে, কিছু একটা সমস্যা হয়েছে তার। তো কি সমস্যা হতে পারে এই এক্সপ্রেশন থেকে, কি সমস্যা? তুমি সব ফিট করে দিয়ে চলে গিয়েছো, বাট যেই তুমি চলে গেছো ও বলছে তুই তো পালিয়ে গেছিস, এবার আমি দেখ কি করি, সব উল্টোপাল্টা করে দেবো। ও কিভাবে বা এই যন্ত্রের কি রকম ডিস্টারবেন্স হতে পারে, কি কি সমস্যা হতে পারে এই এক্সপ্রেশন থেকে, কোনো আইডিয়া? কি সমস্যা হতে পারে? আমি চাইছি প্রোটন এইখান থেকে এইটুকু আসুক, আর সঙ্গে সঙ্গে এসির ফ্রিকোয়েন্সি পাল্টে যাক, মানে ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, পোলারিটি পাল্টে যাক, এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাক এরকম, যাতে করে সে আবার এদিকে টান পাই, মাইনাস এর প্লাস এরকম। কিন্তু সব গড়বড় হয়ে গেছে, একটুখানি পরে আমি এসে দেখছি সব গড়বড় হয়ে গেছে, ঠিক সময়ে পাল্টায়নি। এই মাঝ রাস্তায় যখন ছিল তখন পোলারিটি পাল্টে গেছে। বললে কেন এরকম হবে, চার্জ বি 2πm সবাই তো কনস্ট্যান্ট, তাহলে কেন এরকম গড়বড় হলো, মাঝ রাস্তায় কেন চেঞ্জ হয়ে গেল, কি সমস্যা হতে পারে?
পড়া উচিত, অনেকবার বলেছি আমি, এটা নিয়ে বহুবার ডিসকাশন করেছি, অল্প হলেও একটু আইডিয়া দিয়েছি আমি। গ্র্যাভিটি পড়ানোর সময় বলেছিলাম একটুখানি, ম্যাগনেটিক ফিল্ডের ইন্ট্রোডাকশন পড়ানোর সময় একটুখানি বলেছিলাম। মাসটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একদম তাই। মাসটা অনেক চেঞ্জ হয়। আমরা জানি যে তার যে এটা যদি একটা প্রোটন থাকে, আর প্রোটনের মাস যদি হয় এম নট, এটাকে বলা হয় রেস্ট মাস, স্থির ভর। আর যদি এই প্রোটনটাকে ছোটানো হয় না খুব হাই ভেলোসিটি দিয়ে, তাহলে এর মাসটা, নতুন মাস তৈরি হয়, রিলেটিভিস্টিক মাস বলে এটাকে, এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 - v² / c²। এটা আমরা গ্র্যাভিটিতে পড়েছি, লেন্থ কন্ট্রাকশনে দেখলাম এই সেম ফ্যাক্টর রয়েছে। আরো ডিটেলস অনার্স লেভেলে পড়বো আবার, কিন্তু এইটুকু আমাদের জানা দরকার সবার, সব বই লেখা আছে নোটেড বিলো করে, যে তার মাস পরিবর্তন হয় এই সমীকরণ অনুসারে, এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 - v²/c²। তার ভেলোসিটি যত বাড়বে মাসটাও তত চেঞ্জ হবে। মানে গ্রাফটা ঠিক যদি আঁকি তাহলে ঠিক এরকম টাইপের একটা গ্রাফ হবে, এটা এম, এটা এম নট, আর এদিকে সাপোজ ভেলোসিটি। তো যদি ভেলোসিটি 0 হয় তাহলে এম ইকুয়াল টু এম নট, আর ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে তাহলে মাসটাও আস্তে আস্তে বাড়ছে। মাসটা মানে সাম এনার্জি গেট কনভার্টেড টু মাস। কোনো ম্যাসিভ প্রোটনের গায়ে আরো 4-5টা প্রোটন জড়ো হয়ে গেল সেরকম হয় না, প্রোটনের কিছু এনার্জি থাকে, সেই এনার্জিটা মাসের সমতুল্য। তো এইভাবে মাস বাড়তে 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 যদি ভি ইজিক্যাল টু সি হয় তাহলে মাস ইনফিনিটি। আর তার ব্যাখ্যা অনেকবার বলেছি আমি, ইনফিনিটি বলে কিছু হয় না, ওই জন্য লাইটের গতিবেগে কেউ ছুটতে পারে না। তাহলে এইটা হচ্ছে তার মাস। এবার এখানে যে প্রোটনটাকে ছোটানো হয় তার তো মিলিয়ন্স বিলিয়ন্স টাইমসে ছুটছে, আর তত তার কাইনেটিক এনার্জি বাড়ছে। কাইনেটিক এনার্জি আমরা দেখলাম একটু আগে 2.5 কিলো ইলেকট্রন ভোল্ট। তো কিলোতে থাকলে তবু ঠিক আছে, যদি এটা মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারে চলে যায় তখন তার ভেলোসিটি এত বেড়ে যায় যে মাসের সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়। হ্যাঁ, যদি এইখান থেকে এইটুকু রেঞ্জে আমি থাকি তাহলে খুব বেশি চেঞ্জ হয় না, কিন্তু যদি এই জায়গাটা পেরিয়ে এইটুকু জায়গার মধ্যে চলে আসি, ভেলোসিটি যদি খুব বেশি হয় তাহলে দেখতে পাচ্ছি মাস চেঞ্জ হচ্ছে, বেশ সিগনিফিক্যান্ট ডিজিটে মাস চেঞ্জ হচ্ছে। তাহলে এই মাসটা চেঞ্জ হয়ে যায়, দিয়ে আমার সব গন্ডগোল করে দিয়েছে যে মাস চেঞ্জ হয়ে গেছে। তো আমি যে মাসটা বসিয়ে ফ্রিকোয়েন্সিটা সেট করেছিলাম সেই মাসটা তো এখন আর নেই, এখন তো নতুন মাস হয়ে গেছে। এখন নতুন মাস হচ্ছে এম নট বাই রুট ওভার 1 - v²/c²। এইটা হচ্ছে নতুন মাস আমার, কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা ছিল ওইটা এম নট বলা ছিল, কি QB/2π এম নট ছিল। তাহলে দুটোর মিস ম্যাচ হয়ে গেছে, তারা আর সিঙ্ক্রোনাইজেশন কন্ডিশন নেই, তাদের অনুনাদ কন্ডিশন আর নেই, মাঝ রাস্তায় এসেছে। তো তার গন্ডগোল হয়ে গেছে সব। তাহলে কি করতে হবে আমাকে, যন্ত্রের কাছে বসে থাকতে হবে। মানে বাবা পড়াচ্ছে ছেলেটাকে, দিয়ে যেই বাবা চলে গেছে ছেলেও মোবাইল ঘাঁটতে শুরু করে দিয়েছে। তাহলে কি করতে হবে, বাবাকে সামনাসামনি বসে থাকতে হবে সবসময়, যে আমার সামনেই তোকে পড়তে হবে, আমার সামনেই তোকে লিখতে হবে। হ্যাঁ, এরকম ব্যাপার, যে যতক্ষণ সামনে আছে ততক্ষণ ঠিক আছে, যেই পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে মিসম্যাচ করে দিয়েছে। তাহলে এই যে এম নট বাই রুট ওভার 1 - c², এই যে মাসটা চেঞ্জ হয়ে গেল এই রেশিও অনুসারে, আমাকে কি করতে হবে এবার, আমি কিভাবে এটাকে মানে ঠিকঠাক করব, সামনে বসে বসে কি জিনিস আমি চেঞ্জ করব, কে বলবে, যাতে করে ওটা আবার সিঙ্ক্রোনাইজেশন কন্ডিশনই থাকে, যে ওইখান থেকে এখানে এসে হাজির হলো, যেন সেম কন্ডিশনে যেন ঠিকঠাক ভাবে সে বেরিয়ে যায়। ঠিক মাস বেড়ে যাক, কিন্তু আমিও কিছু ব্যবস্থা করে রেখেছি যাতে করে ওই কন্ডিশন যাতে গড়বড় না হয়ে যায়। কি করা যেতে পারে, কোনো বুদ্ধি? ধর তুই সায়েন্টিস্ট লরেন্স, তুই ল্যাবে বসে ভাবছিস যে কি করা যায়, একটা লেমন জুস খেতে খেতে, ইউ আর দ্য লরেন্স, তুই ভাবছিস কি করা যায়, কি করা যায়। কি করবি, দুটান বিড়ি টেনে পালিয়ে আসবো নাকি? নাকি অন্য কিছু? এ যদি চেঞ্জ হয়, নিচেরটা যদি বেড়ে যায়, আমার তো আরো কিছু উপায় রয়েছে, আমাকেও কিছু আমাকে এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এই যদি বাড়ে, কি ব্যবস্থা করতে হতে পারে আমাকে, আর কি ব্যবস্থা করতে পারি আমি? সাপোজ আমার একটা ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়াল টু y/x, আমি চাইছি জেড কে কনস্ট্যান্ট রাখতে, ধ্রুবক রাখতে চাইছি, কিন্তু এক্স এত বেয়ারা, এক্স বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে কি টেকনিক আছে যাতে করে জেডটা কনস্ট্যান্ট থাকতে হবে? তো ওইটাকে কমিয়ে দিতে হবে তাহলে। ওয়াইটাকে কমিয়ে দিলে তো আরো কমে যাবে, এক্স বাড়ছে
ও তাহলে Y টাকে বাড়িয়ে দিতে হবে। ওয়াইটাকে বাড়াতে সেম, হ্যাঁ ওয়াইটাকে সেম হারে বাড়াতে হবে। এ যদি 10 থেকে 20 হয় একেও সেম অনুপাতে চেঞ্জ করে দাও যাতে করে রেশিও ইজ কনস্ট্যান্ট। তাহলে মাস যদি বেড়ে যায় ভেলোসিটি বাড়ার সাথে সাথে তুমি চার্জ বাড়াতে পারবে না, বিকজ ইট ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি। প্রোটনের চার্জ যা আছে তো ইট ইজ ইনভেরিয়েন্ট ইন অল ইনার্শিয়াল ফ্রেম, সেম, চেঞ্জ হবে না। বাট ম্যাগনেটিক ফিল্ড পাল্টাতে পারো তুমি। এখানে যে ক্রস ম্যাগনেটিক ফিল্ডে দেওয়া আছে একটা তড়িৎ চুম্বক ইউজ করা হয়েছে, তার কারেন্টটা হালকা করে তুমি বাড়িয়ে দিতে থাকো সময়ে। সলিনয়েড যদি এরকম থাকে কোনোভাবে, তাহলে তার যে কারেন্ট, এই কারেন্ট অনুসারে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বি ইজ ইকুয়াল টু মিউ নট এনআই। কারেন্ট বাড়াও তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়াবে, এবং কি রেটে তুমি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করবে সেই রেটটা তুমি আগে ঠিক করে নাও। গ্রাফ দেখে প্রথমেই দেখে নাও মাস কিভাবে বাড়ছে। ঠিক আছে, এটা আমার এম, এটা আমার ভেলোসিটি। ভেলোসিটি যখন 0 তখন মাস ছিল এম নট, এটা রেস্ট মাস বলা হয়। আর ভেলোসিটি যত বাড়ছে তত মাসটা এইভাবে ঠিক এইরকম করে এক্সপোনেন্ট বাড়াটা টু দি পাওয়ার হাফ টাইপের কিছু একটা বাড়ছে এরকম। তাহলে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডটা সেম হারে বাড়াতে হবে সময়ের সাপেক্ষে। এটা যদি বি হয় তাহলে ওকেও তুমি যে ম্যাগনেটিক ফিল্ড ইনিশিয়ালি ছিল তাকেও ওই সেম হারে বাড়াও, তাহলে সেটাকে তুমি অ্যাডজাস্ট করে দিয়ে চলে যাও। তার মানে কি, তার মানে বি বাই দিস কোয়ান্টিটি ইউ হ্যাভ টু কিপ কনস্ট্যান্ট বি √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বাই এম নট। এটাকে উপর নিয়ে গেলাম, এইটাকে তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। এটা রেস্ট মাস, ঠিক আছে। তো যেমন ভেলোসিটি যে হারে বাড়বে এই পুরো টার্মটাকে তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকর্ডিংলি তোমাকে বাড়াতে হবে। আর এই যে প্রসিডিওরটা, এটাকে বলা হয় সিঙ্ক্রোসাইক্লোট্রন, SYN CHRO, সিঙ্ক্রোসাইক্লোট্রন, CYCLOTRON, সিঙ্ক্রোসাইক্লোট্রন বলা হয় এটাকে, বা নিয়ন্ত্রিত সাইক্লোট্রন। সাইক্লোট্রন কম্পাঙ্ককে নিয়ন্ত্রণ করার উপায়, ঠিক আছে, কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে জিনিসটাকে, পরীক্ষায় প্রশ্ন আছে কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই কন্ডিশন মেনটেন করে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার এখানে কোন কোন কণাগুলোকে ছোটাতে যেতে পারে দেখতে হবে। তুমি যদি এখানে ইলেকট্রন ছোটাও তাহলে ইলেকট্রনের তো মাসটা অনেক কম, প্রোটনের মাস যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের মাসের 1836 গুণ। তার মানে ইলেকট্রনের মাসটা খুবই কম, আর মাস যদি খুব কম হয় তাহলে ভেলোসিটি খুব বেড়ে যায়। হ্যাঁ, তো এত ভেলোসিটি বেড়ে যায় যে তখন আর ম্যাগনেটিক ফিল্ড বের করে আমি আর অ্যাডজাস্ট করতে পারি না, যে ওকে বাড়াবো কি, যে রেটে বাড়াচ্ছে ও হু করে তার মাস বেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়ে যায়। ওই জন্য সাইক্লোট্রন যন্ত্রে ইলেকট্রনকে ছোটানো খুব দুঃসাধ্য ব্যাপার। ও এত মানে কি বলবো, এত ফাঁকিবাজ পার্টিকেল, যে হালকা পার্টিকেল ঘুরে 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 এত ভেলোসিটি বেড়ে যায় যে ওকে ধরাই মুশকিল হয়ে যায়, ও ট্র্যাক ফ্রাক ছেড়ে বেরিয়ে যায়। আবার নিউট্রন যে আছে সে তো নিস্তড়িৎ, এর তো কোনো আধানই নেই। আর যদি কোনো আধান না থাকে তাহলে এই পাশ থেকে ওই পাশে ওই এসি দ্বারা সে প্রভাবিত হবে না। হ্যাঁ, তার চার্জ নেই, ম্যাগনেটিক ফিল্ড কিউ নেই, তো তার ফ্রিকোয়েন্সি, তার ক্ষেত্রে কোনো কন্ডিশন থাকবে না। তাহলে এরকম প্রশ্ন দেয় যে সাইক্লোট্রনের সাহায্যে কি নিউট্রনকে ত্বরান্বিত করা যায়? অবশ্যই করা যায় না, কারণ ওর কোনো আধান নেই। ইলেকট্রন কি করা যায়? ইলেকট্রনকে করা খুব দুঃসাধ্য ব্যাপার, কারণ ইলেকট্রনের মাসটা অ্যাকর্ডিংলি ভেরি হাই, ভেরি লো, ভেলোসিটি খুব বেড়ে যায়। বাট কিছু চার্জ পার্টিকেল রয়েছে, কিছু আয়নিক পার্টিকেল রয়েছে যাদেরকে সাইক্লোট্রনের সাহায্যে অ্যাক্সেলারেট করা যায়, ঠিক আছে। তো জাস্ট এইটুকুই থিওরি রয়েছে আমাদের বইয়ে, এর বাইরে কিছু নেই। আর নেক্সট হচ্ছে আমাদের চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এখান থেকে প্রবলেম করবে এই ফর্মুলা থেকে, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বের করতে দেয়, কাইনেটিক এনার্জি সেটা বের করতে দেয়, আর সিঙ্গল সাইক্লোট্রনের কন্ডিশন বের করতে দেয়। নেক্সট সেটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। চলকুণ্ডলী গ্যালভানোমিটার, এবং আমাদের ল্যাবরেটরিতে টেবিল গ্যালভানোমিটার থাকে, মোটামুটি সেম টেকনোলজি অনুসারেই করা হয়। তো চলকুণ্ডলী গ্যালভানোমিটার কিভাবে, এর টেকনোলজিটা কি রকম হয়, এরকম দুটো ম্যাগনেট রাখা হয়, এরকম ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট আর ঠিক এটা একটা ম্যাগনেট, এরকম। আচ্ছা, বেশ ঠিক আছে। এবার এক্ষেত্রে কোন একটা ফালক্রামের সাহায্যে এখানে একটা আয়না লাগানো থাকে, এবং ফসফর ব্রোঞ্জ নামক সুতো দিয়ে একটা কয়েলকে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফসফর ব্রোঞ্জ নামক একটা ব্রঞ্জের একটা সুতো রাখা হয়, যার
কিছু এক্সপেরিমেন্টাল ডেটা গিভেন। হ্যাঁ, কি সেগুলো কেন ইউজ করা হয় বলছি পরে। এটা একটা কয়েল ইউজ করা হয়, আর তারপরে তো কারেন্ট ফারেন্ট দেওয়া হয়। এখানে যে এখানে কিছু মজ্জা রাখা হয় ভিতরে, আর এই দিকে কোনোভাবে কারেন্ট চালু করে এখানে কিছু পাক দেওয়া হয় কয়েলে, বেশ কিছু এরকম পাক থাকে, আর তারপরে এরকম করে নিচের দিকে সে কারেন্টটাকে লিভ করে, এখান থেকে কারেন্ট এইভাবে বেরিয়ে আসে। এবার কি টেকনিক কি করা হয়, এটা একটা ম্যাগনেট রাখা হয়, এটা এন, এটা এস, এরকম, আর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। কিরকম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেটা পরে বলছি, জাস্ট ভেতরে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এরকম। তো ইনিশিয়ালি সাপোজ এরকম তোমার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এন থেকে এস এর দিকে বি, আর এটা একটা কয়েল রয়েছে, এটা কয়েল এরকম, এই কয়েলে কারেন্ট যাচ্ছে এরকম, দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট আই, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিক বরাবর বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরিয়ার বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে। তাহলে যখনই হঠাৎ করে এই যন্ত্রের মধ্যে কারেন্ট ইউজ করা হবে, জলকুণ্ডলী গ্যালভোমিটার কি কাজে ব্যবহার করা হয়, গ্যালভোমিটার খুব সূক্ষ্ম কারেন্ট মেজার করা হয়, ঠিক আছে, মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে, এত এত অ্যাকিউরেট যন্ত্র, তো কারেন্ট মাপার জন্য এটাকে ইউজ করা হয়। তো কি করা হয়, ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর নর্থ থেকে সাউথের দিকে, আর কয়েলের এরিয়াটা বাইরের দিকে। তাহলে আমরা জানি যে এরকম ক্ষেত্রে তার উপর টর্ক কাজ করে, আর সেই টর্কের মান হচ্ছে বিনা বা এন আই এ ক্রস বি, এটা হচ্ছে সেই ফর্মুলা। যদি এন পাক থাকে তাহলে একটা এন রইলো, আর কারেন্ট এরিয়া ভেক্টর অ্যান্ড ক্রস প্রোডাক্ট অফ বি। আর এখানে এরিয়া যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে 90 ডিগ্রি, সুতরাং সাইন 90 মানে 1, তাহলে এখানে টর্কের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে বি আই এন এ, এইটা হচ্ছে টর্ক। তাহলে এই যে টর্কটা আছে, এই টর্কের জন্য সে রোটেট করবে এই দিক বরাবর, কারণ তুমি ক্রস প্রোডাক্ট ঘুরিয়ে দেখে নাও, এ হচ্ছে এই দিক বরাবর, বাইরের দিকে এ, ওইদিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এ ক্রস বি করো, তাহলে টর্কের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড। আর আপওয়ার্ড ডিরেকশন কখন পাবে, যখন সে এইভাবে ঘুরবে। হ্যাঁ, এইভাবে যদি ঘোরে তবে তুমি বলতে পারো যে টর্কের ডিরেকশন আপওয়ার্ড। তাহলে এ একটুখানি রোটেট করবে, কিন্তু রোটেট করলেও সাপোজ এটা ছিল ইনিশিয়াল পজিশন, আর সে এরকম করে রোটেট করে এসেছে, এরকম করে এইভাবে কিছু একটা অ্যাঙ্গেলে রোটেট করে এসেছে, এরকম ম্যাগনেট ছিল। কিন্তু রোটেট করলে এখানে ফসফর ব্রোঞ্জ যে সুতোটা রয়েছে, এখানে একটা আলম্বের সাহায্যে এটাকে ঝুলানো হয়েছে এই জায়গা থেকে, তো সে তো ছাড়ার পাত্র নয়, সে তো উল্টো দিকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাই না? যদি একটা দড়ি তোমার কাছে থাকে এরকম, আর সেই দড়িটা সাপোজ সিলিং থেকে ঝুলছে এরকম, হ্যাঁ, তো এই দড়িটাকে জাস্ট একটু মোচড় দিলাম আমি, এরকম টুইস্ট করলাম, একটু মোচড় দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, নিশ্চয়ই ওই অবস্থাটা থাকবে না, সে আবার ফিরিয়ে চলে আসবে এই দিক বরাবর। কেন ফিরে চলে আসছে, কারণ আমি আর মোচড় দেওয়া বন্ধ করে দিয়েছি, আমি আর মোচড় দিচ্ছি না, যে ও উল্টো দিকে একটা টর্ক তৈরি করেছে। এই যেমন একটা টর্ক তৈরি করেছিল, আমি যেমন এক্সটার্নাল এজেন্ট নিজে, হ্যাঁ, আমরা এরকম করি, বাড়ির পর্দাগুলোকে এরকম করে গোটাই, এরকম করে অনেকবার গুটিয়ে গুটিয়ে রেখে দাও, তো এরকম করে থাকবে, থাকবে না তো, কেউ একজন ফিরিয়ে দেবে উল্টো দিকে। এবার আমি যদি ধরিয়ে রাখি ওকে এরকম করে, তাহলে সে ওই পজিশনেই থেকে যাবে, কিন্তু ও কিন্তু ফেরানোর চেষ্টা করছে, তুমি দেখতে পাচ্ছ না ঠিক, কিন্তু ও কিন্তু তাকে উল্টো দিকে ফেরানোর চেষ্টা করছে। কিভাবে বুঝবে, ছেড়ে দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ও চেষ্টা করছে ফিরিয়ে আনার। তাহলে উল্টো দিকে কেউ একজন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আর এখানে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড এরা টর্ক উৎপন্ন করেছে, তার জন্য সে রোটেট করেছে, তাহলে কিছু একটা পজিশনে সে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থেকে যাবে। ও উল্টো দিকে ফেরানোর চেষ্টা করছে, উল্টো দিকে টর্ক উৎপন্ন হয়েছে, দুটোই টর্ক যখন সমান, তখন সে আর কোনো দিকেই যাবে না, সে ওই অবস্থানটাতেই ফিক্সড করে যাবে। ইনিশিয়াল অবস্থানটাতে কিন্তু নয়, কারণ ইনিশিয়াল অবস্থানে তার টর্ক রয়েছে, এই অবস্থানে তার ইনিশিয়াল অবস্থানে টর্ক রয়েছে, আর টর্ক থাকা অবস্থায় তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিশ্চয়ই সে থাকতে পারে না, টুইস্ট করে যাবে সামান্য। আর এই যে উল্টো দিকে ফিরিয়ে আনছে, এর এই যে উল্টো দিকে যে টর্কটা, সেই টর্কটা কেমন হয়, সেটাকে বলে রেস্টোরিং টর্ক বলা হয়, রেস্টোরিং টর্ক। রেস্টোরিং মানে প্রত্যানয়ক, এর বাংলা হচ্ছে প্রত্যানয়ক বা প্রত্যানয়ক বল সম্বন্ধে আমরা অনেকেই জানি। এটা যদি পেন্ডুলাম হয়, এটা যদি এরকম করে তুমি পেন্ডুলামটাকে একটা অ্যাঙ্গেলে ঝুলিয়ে দাও, তাহলে এইদিকে ফেরত চলে আসবে। তো যে বলটাকে ফেরত নিয়ে আসে সেই বলটাকে বলে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল, আর যে বল তাকে ঘোরায় তাকে বলে রেস্টোরিং টর্ক। হ্যাঁ, বলের সমতুল্য রাশি হচ্ছে টর্ক। এটা হচ্ছে লিনিয়ার মোশন এই ফিজিক্যাল টাইমে, আর সার্কুলার মোশনে ফোর্সের সমতুল্য হচ্ছে টর্ক। লিনিয়ার অ্যাক্সিলারেটর মানে রৈখিক ত্বরণ, তার সমতুল্য হচ্ছে কৌণিক ত্বরণ আলফা, আর মাস এর সমতুল্য রাশি হচ্ছে মোমেন্টাম ইনার্সিয়া বা জড়তা ভ্রামক। এই ফিজিক্যাল টাইমে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, এরকম সমীকরণ ক্লাস 11 তোমরা পড়েছো আবর্ত গতিবিজ্ঞানে। তো এটা যে রেস্টোরিং টর্কের ভ্যালু যেটা, সেটা সাপোজ টাউ ড্যাশ, দিস ইজ প্রপোর্শনাল টু থিটা।
খুব স্বাভাবিক ব্যাপার যে যত তুমি মোচড় দেবে ও তত বেশি ফিরিয়ে আনবে। তুমি হালকা করে মোচড় দাও এরকম করে, জাস্ট হালকা করে মোচড় দিবে, তাহলে ও হালকা করে ফিরিয়ে দেবে। জোরে মোচড় দাও তাহলে ও জোরে ফিরিয়ে দেবে একদম। সেটাই টাউ ইজ প্রপোর্শনাল টু থিটা। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দাও, তাহলে টাউ বা টাউ ড্যাশ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সি ইনটু থিটা। তো এই যে সিটা, এটাকে বলা হয় রেস্টোরিং আমাদের টর্সনাল কনস্ট্যান্ট। এইটাকে বলা হয় টর্সনাল, ওই মোচড়ের ধ্রুবক, টর্সনাল কনস্ট্যান্ট। এই ডেফিনেশন কি হবে? সি ইজ ইকুয়াল টু টাউ ড্যাশ বাই থিটা। থিটা যদি 1 হয় তাহলে সি ইজ ইকুয়াল টু টাউ ড্যাশ। তার মানে তুমি ওকে 1 রেডিয়ান বা 1 ডিগ্রি কোণে ডিফ্লেকশন করো, মোচড় দাও, তাহলে সে যত টর্ক নিয়ে ফিরিয়ে দেবে সেটাকে বলা হচ্ছে সি। একক বিক্ষেপ কোণের জন্য কতটা তার উপর টর্ক কাজ করছে। তাহলে ও এই পরিমাণ টর্ক সবসময় তার উপর আছে। এই ফসফর ব্রোঞ্জ যে সূত্রটা, সূত্রটার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে সে ওয়েট ধরতে পারে অনেকটা, কিন্তু আবার ফিরিয়ে দেওয়ার বলটাও তার যথেষ্ট রয়েছে। জেনারেলি যদি খুব হালকা সুতো দাও তাহলে তার মোচড় দেওয়ার বলটা অনেকটা, সিম্পল সুতোর ক্ষেত্রে অনেকটা কম হয় মোচড় বলটা, আর আবার সুতো ছিঁড়ে যাওয়ারও চান্স থাকে। আর এই ফসফর ব্রোঞ্জ মেটেরিয়ালের ক্ষেত্রে কি সি এর একটা সিগনিফিকেন্ট ভ্যালু থাকে, আবার অনেকটা ওয়েট ধরে রাখতে পারে, মানে একটুখানি টান পেলে ছিঁড়ে পড়ে গেল, সেরকম হয় না। আবার তোমাকে তো কারেন্টও পাঠাতে হবে, তোমাকে এইটা দিয়েই কারেন্ট পাঠাতে হবে এখানে। সুতরাং তুমি এটাকে তো একটা নন মেটালিক কিছু একটা দিয়ে তুমি এটাকে করতে পারছো না, টাচ করতে পারছো না। তো এরকম স্পেশাল টাইপ অফ ম্যাটেরিয়াল ইউজ করা হয়, ফসফর ব্রোঞ্জ টাইপের। তো কি বলা হয়, তো টাউ ড্যাশ ইকুয়াল টু সি থিটা, আর টাউ ইজ ইকুয়াল টু বিনা। এ এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, ও উল্টো দিকে ফেরানোর চেষ্টা করছে। অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম, যখন সাম্য অবস্থা হয়ে যাবে তখন কি দুটো টর্কই সমান। তাহলে সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে টাউ ড্যাশ ইকুয়াল টু টাউ, দুটোই সমান। তার মানে সি থিটা ইকুয়াল টু বিনা, বিআইএন এ। তাহলে অর তুমি এখান থেকে সবকিছু যদি জানা থাকে, সি যদি জানা থাকে, কত ডিগ্রি মোচড় হয়েছে, থিটা যদি জানা থাকে, তাহলে তুমি কারেন্ট বের করতে পারো, নাম্বার অফ টার্নস, এরিয়া, এভরিথিং ইজ নোন। কিন্তু এখান থেকে আরেকটা জিনিসও বের করা যায়, যেটাকে বলা হয় থিটা বাই আই, এইটাকে বের করা হয়, and that is equal to BNI and divided by C, থিটা বাই আই। তার মানে কি অল্প একটু কারেন্টের জন্য সে কতটা ডিফ্লেকশন হলো, তার কত অ্যাঙ্গেল শেষ করে গেল। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। অল্প টার্মের জন্য, অল্প কারেন্টের জন্য ডেভিয়েশন হচ্ছে কিনা। একটা কারেন্টের জন্য রয়েছে, হবে বলতো কোথায় এ হবে বলতো? বি আইটা চলে গেছে, ও সরি আইটা এখানে চলে গেছে, তাহলে এটা এ হবে, বিএনএ। ঠিক, বিএনএ, হ্যাঁ ঠিক। তো থিটা বাই আই, এবার আমাকে জাস্ট একটু জেনারেল আইডিয়া থেকে বল যে একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার রয়েছে এরকম, তাতে সাপোজ 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি, খুব কম কারেন্ট পাঠানো হয়েছে, আর সে থিটা কোণে সাড়া দিয়েছে, থিটা কোণে ডেভিয়েটেড হয়ে গেছে। এরকম ছিল প্রথমে আলফাটা, এখন সে থিটা কোণে ডিফ্লেক্টেড হয়ে গেছে। আর একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার রয়েছে, তাকে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে কিছু বুঝতে পারছি না, তার অবজারভেশন মোটামুটি ওখানেই রয়েছে, বুঝতে পারছি না। বাট 2 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট যখন পাঠাচ্ছি তখন তার ওই সেম থিটা ডেভিয়েশন হয়েছে, এরকম ছিল, তারপর এরকম থিটা কোণে ডেভিয়েশন হয়েছে, জাস্ট রোটেট করে গেছে অরিজিনাল পজিশন থেকে। কে বেশি সেনসিটিভ, কে ক্ষুদ্র প্রবাহ মাপতে পারে বেশি ভালো, এ না এ? করা উচিত। একে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি, এর থিটা কোণে বিক্ষেপ হয়েছে, কিছু একটা রেডিয়ান কোণে সে ডিফ্লেক্ট হয়েছে। আর একে 2 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ পাঠিয়েছি, তবেই এর ডিফ্লেকশন থিটা হয়েছে। 1 মাইক্রো অ্যাম্পিয়ারে আমি জানি না কি হয়েছে, তো 2 মাইক্রো অ্যাম্পিয়ারে এর থিটা কোণে ডিফ্লেকশন হয়েছে। তাহলে কে বেশি সেনসিটিভ, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা, কারণ অল্প প্রবাহের জন্যই সে রেসপন্স করেছে। হ্যাঁ, একটা ছেলেকে বলা হলো পড়তে বস, সঙ্গে সঙ্গে পড়তে বসে গেল। আর একটা ছেলেকে বলা হয় পড়তে বস, থোড়াই ক্যাট। আবার জোরে বলা হলো তাকে থাপ্পড় দিয়ে বসলি পড়তে, তখন আবার সে পড়তে বসলো। তাহলে কে বেশি সেনসিটিভ, যাকে একবার হালকা করে বললেই পড়তে বসে,
এরকম এটা হচ্ছে তাই। তা থিটা বাই আই ইজ দ্য মেজারমেন্ট অফ সেন্সিটিভিটি, যে কত কারেন্টের জন্য কত ডিফ্লেকশন তার হচ্ছে, এইটাকে বলা হয় এস সাফিক্স আই, আর এটাকে বলা হয় কারেন্ট সেন্সিটিভিটি। কারেন্ট সেন্সিটিভিটি বা বাংলাতে বলা হয় কি বলা হয়, প্রবাহ দক্ষতা গুণাঙ্ক, এসব কিছু একটা নাম আছে, সুবেদিতা, প্রবাহ সুবেদিতা, প্রবাহ সুবেদিতা, ঠিক আছে, একে বলে প্রবাহ সুবেদিতা, কত বেশি সেন্সিটিভ। এবং চলকুণ্ডলী গ্যালভানোমিটার খুব কম ডিফ্লেকশনে, মানে খুব কম কারেন্টে এইরকম তার অ্যাঙ্গেল রিফ্লেকশন হয়। তো কিভাবে তুমি সেন্সিটিভিটি বাড়াতে পারো? যদি পরীক্ষায় প্রশ্ন দেয় থিটা এসআই কাকে বলে, তাহলে তুমি বলবে 1 মাইক্রো অ্যাম্পিয়ার বা একক প্রবাহের জন্য যে পরিমাণ অ্যাঙ্গুলার ডিফ্লেকশন হয় তাকে বলা হয় এসআই। এর আরো ডেফিনেশন বইয়ে রয়েছে, বুক সারা প্রকাশনীতে পাবে না, অন্য কোনো বই সাঁতরা বা অন্য কোনো বইয়ে পেতে পারো। ডেফিনেশন নোট করে নেবে, যদি তাতেও না পাও আমাকে বলবে, আমি ছবি তুলে দিয়ে দেবো অন্য কোনো বই থেকে ডেফিনেশন, ঠিক আছে, ডেফিনেশন ফ্রম বুক। তো কিভাবে সেন্সিটিভিটি বাড়ানো যায়? ম্যাগনেটিক ফিল্ড বাড়িয়ে সেন্সিটিভিটি বাড়ানো, ম্যাগনেটিক ফিল্ড বাড়িয়ে, নাম্বার অফ টার্নস বাড়িয়ে, এরিয়া বাড়িয়ে, আর সি কমিয়ে। এবার দেখে নি, ফিজিক্যালি ভেবে দেখে নি। ম্যাগনেটিক ফিল্ড বাড়িয়ে, ঠিক আছে, তুমি স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড ইউজ করো, তো নো প্রবলেম। নাম্বার অফ টার্নস, যত বেশি টার্ন বাড়াবে তত সেন্সিটিভিটি বাড়বে, যত বেশি হবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স থাকবে, থাকবে, তো টর্ক বেশি হবে, এসব ব্যাপার রয়েছে, তো বেশি বেশি সেন্সিটিভ হবে। কিন্তু লিমিটেশনও রয়েছে, যে তুমি যদি প্রচুর প্রচুর টার্ন দিয়ে দাও, তাহলে তো প্রত্যেকটি টার্নের তো কিছু তো একটা ওয়েট রয়েছে, তাই না, কিছু তো একটা ওয়েট রয়েছে, তাহলে সেই ওয়েটের জন্য তোমার এই টর্কের ভ্যালুটা একটু কমে যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে টার্ন যত বেশি হবে তত কারেন্ট লিঙ্কড হবে, আর তত বেশি টর্ক উৎপন্ন হবে। তো সব ফর্মুলা এখানে বিনার জন্য তুমি এখানে এন বেশি তো টর্ক বেশি এরকম পাচ্ছ, কিন্তু এক একটা টার্নের তো ওয়েট আছে না, এক একটা তার তো এটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য তো তোর কিছুটা হ্যাম্পার হতে পারে, গ্র্যাভিটিও আছে অল্প বিস্তার, তাহলে সেইটা লিমিটেশন রয়েছে। নাম্বার অফ টার্নস তুমি যা খুশি করতে পারবে না, একটা সার্টেন ভ্যালু দিয়ে করতে পারো। এরিয়া বলছে বিগার দ্য বিগার এরিয়া অ্যান্ড বিগার দ্য বিগার সেন্সিটিভিটি, এটাও লিমিটেশন রয়েছে। তো তোমার কাছে যত বড় এরিয়া তত বেশি লাইন্স ক্রস করবে, তত বেশি টর্ক উৎপন্ন হবে, বা যত এরিয়া তত টর্ক। তো এটা তাহলে এরিয়াটা তুমি অনেক বড় করে দাও, একদম বাড়ির ছাদে একটা এক্সপেরিমেন্ট করে দাও, দোলনা করে বিরাট বড় সড়ো করে, সেটাও সম্ভব নয়, ল্যাবরেটরি সেটআপ না, টেবিল গ্যালভানোমিটার ব্যবহার করি আমরা ল্যাবে অনেক কিছু মিটার বিজ করতে, অনেক সময় এই সেম টেকনোলজি দিয়ে, ওখানে আয়না থাকে না, টেবিল গ্যালভানোমিটার একটু অন্যরকম। তাহলে কি হয়, তাহলে এরিয়াটাও তুমি যত খুশি বাড়াতে পারছো না। এবার সি হচ্ছে এর যে ফসফরাস বন্ডের যে সি, মানে যে কনস্ট্যান্টটা, টরশনাল কনস্ট্যান্ট, তার ভ্যালুটা খুব যদি কম হয়, তাহলে ওর ভ্যালু যদি খুব কম হয়, তাহলে টর্ক বেশি হবে, ঠিক আছে, কিন্তু ফিরিয়ে আনার বলটাও কম হয়ে যাবে, ঠিক আছে। ফিরিয়ে আনার বলটা যদি কম হয়, তাহলে তুমি যখন কারেন্টটাকে হট করে জিরো করে দেবে, তখন ও অসিলেট করতে শুরু করবে, ওই জায়গাটাতে তাকে ফিট করতে পারবে না, তাই না, পারছে না, তার টাইম লাগছে তার ফিরিয়ে আনার জন্য, বা অনেক সমস্যা সৃষ্টি হবে। সি মানে তো যত মোচড় দেওয়ার, তুমি এটাকে বেশি মোচড় দিয়েছো আর ওখানেই থেকে গেছো, যা আমি ভেঙে গেলাম, যা আর পারলাম না, ঠিক আছে, এটা একটা আমাদের দণ্ড, তুমি এটাকে মোচড় দিয়েছো, তাহলে ফেরত আসবে। এবার সাপোজ এটা বাবুল কাম, এটা একটা ছেলে চুনকাম চিবিয়েছে, দিয়ে সেটাকে লম্বা করে এরকম করে রেখে দিয়েছে বদমাইশি করে, দিয়ে বলছে এটাকে মোচড় দিত, এরকম মোচড় দিয়েছে, ওই রকমই রয়ে গেছে, ও আর ফেরত আসছে না। কেন রয়েছে না? কারণ ফিরিয়ে আনার জন্য এই সি এর ভ্যালুটা খুব কম, আর সি এর ভ্যালু খুব কম হলে টাউ ডাস্ট খুব কম। তো তুমি সিটাকে কমিয়েছিলে সেন্সিটিভিটি বাড়ানোর জন্য, কিন্তু মোচড় দেওয়ার জন্য ওই রকম ডিফর্মড হয়ে গেছে, তার অরিজিনাল পজিশনই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো তার জন্য যে কোনো টাইপের সি ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারবে না। ওই ফসফর ব্রোঞ্জ হচ্ছে ওই রকম একটা ম্যাটেরিয়াল, এক্সপেরিমেন্ট করে হ্যাঁ ঠিক আছে ওই সব করে দিয়ে ও ফিরিয়ে আনতেও পারে ঠিকঠাক, খুব বেশি সিও নয়, অ্যাভারেজ একটা সি এরকম। তো জেনারেলি ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়িয়েই সেন্সিটিভিটি বাড়ানো যায়। আর যদি বলে ভোল্টেজ সেন্সিটিভিটি কত, তাহলে এর যে এই কয়েলের একটা রেজিস্ট্যান্স রয়েছে আর, প্রত্যেকটি কয়েলের তো রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স রয়েছে আর, তাহলে সেক্ষেত্রে তুমি ভোল্টেজ সেন্সিটিভিটিও বার করতে পারো ফর্মুলা দিয়ে, এটা থিটা বাই ভি। হ্যাঁ, যে এটা যেমন অল্প কারেন্টের জন্য কতটা ডেভিয়েশন, আর কত ভোল্টেজের জন্য কত ডেভিয়েশন, ঠিক আছে, ভোল্টেজ ডিফ্লেকশন। আর সেটা কি হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর, এখান থেকে জাস্ট থিটা বাই ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। আর এটাকে তুমি কি বলেছো, এস সাফিক্স ভি, এটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি বা বিভব সুবিদিতা।
বিভব সুবেদিতা, আর থিটা বাই আই মানে এস আই কারেন্ট সেন্সিটিভিটি, তাহলে এটা হচ্ছে এস আই বাই আর, তাহলে এটা একটা সম্পর্ক এস ভি ইজ ইকুয়াল টু এস আই বাই আর, এখান থেকে অঙ্ক দিয়ে দিতে পারে। তোমাকে কারেন্ট সেন্সিটিভিটি দিয়ে দিয়েছে, বলেছে ভোল্টেজ সেন্সিটিভিটি কত, রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো এই যে এক্সপ্রেশনটা রয়েছে এখান থেকে আবার কারেন্টটাকেও বের করা যায় কিভাবে, এই এক্সপ্রেশনটা দেখি আমরা একটু। এটা তো সেন্সিটিভিটির এক্সপ্রেশন পেলাম আমরা, বাট আমরা যদি মেজার করতে চাই কারেন্টটা কত থিটা মেজার করে, তাহলে কি রকম হবে? তাহলে ফর্মুলা বলছে আমার থিটা বাই আই ইজ ইকুয়াল টু দ্যাট, তার মানে এইখানে ফর্মুলা পাচ্ছি যে এই যে আগের এক্সপ্রেশনটা, কারেন্ট আই ইকুয়াল টু সি বাই বি এন এ ইন্টু থিটা। ঠিক আছে, এটাকে সাজিয়ে লিখলাম জাস্ট। সি হচ্ছে কনস্ট্যান্ট, মেটেরিয়ালের কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড ইট ইজ অলসো কনস্ট্যান্ট, তুমি যেমন ইনিশিয়াল চুজ করবে সেটা ম্যাগনেটিক ফিল্ড, নাম্বার অফ টার্নস ইজ কনস্ট্যান্ট অ্যান্ড এরিয়া ইজ কনস্ট্যান্ট, সো অল অফ দেম আর কনস্ট্যান্ট। আর এই কনস্ট্যান্টটাকে বলে দাও কে, কে ইন্টু থিটা, তার মানে আই ইজ প্রপোর্শনাল টু থিটা। তার মানে যত বেশি কারেন্ট তুমি পাঠাবে তত বেশি ডিফ্লেকশন হবে। ঠিক আছে, যত বেশি কারেন্ট পাঠাবে তত বেশি ডিফ্লেকশন হবে, আর সেই ডিফ্লেকশনটা তুমি মেপে নাও, থিটাটা মেপে নাও। তো কিভাবে থিটা মাপবো তার একটা টেকনিক রয়েছে, কি টেকনিক একটু দেখে নি, থিটাটা কিভাবে মাপা যায়। ধরে নাও তোমার এটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার, এখান থেকে ঝোলানো রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আয়নাটার ভূমিকা পড়ছে আমরা এবার কি কাজের। আর এখানে এটা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, প্রথম কেস একদম ফার্স্ট কেস, এখানে এন, এখানে ম্যাগনেটিক ফিল্ড এস এভাবে রাখা হয়েছে, এরকম এরকম ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়েছে, এখানে কারেন্ট আছে, হঠাৎ করে আমি কারেন্ট চালু করে দিয়েছি এখানে। আর এখানে এই সামনে একদম ফ্রন্টে, আমি তো ছবিতে দেখাতে পারবো না, 3 ডাইমেনশনাল ছবি, এই সামনে একটা স্কেল থাকে এরকম 1 2 3 4 সামথিং ভ্যালু, এরকম মিটার স্কেল। আর এইখান থেকে এই সামনে কিন্তু একদম বোর্ডের সামনে মিটার স্কেল, এখানে একটা স্কেল রাখা থাকে, আর এখানে একটা ছোট্ট মতো লেজার লাইট রাখা হয়, ঠিক মোটামুটি এই জায়গায়, আর সামনেও রাখতে পারো তুমি ডাইরেক্ট ফেলে, সাপোজ এই জায়গায় একটা লেজার লাইট রাখা হয়। এবার ইকুইলিব্রিয়াম পজিশনে কি এরকম সামনে রয়েছে, আমি একটু দেখি বোর্ডটা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। ঠিক আছে, এই যে আমি এই জায়গা থেকে লেজার লাইট ফেলেছি এইখান থেকে, তাহলে যদি এইখান থেকে লেজার লাইট ফেলি তাহলে এই আলো এখানে যাবে, এইখানে গিয়ে প্রতিফলিত হয়ে স্কেলে গিয়ে ছবি ফেলবে, এটা স্কেলটা সামনে রয়েছে আমার, এখান থেকে লেজার ফেলেছে, এই স্কেলে ছবি গিয়েছে, তাহলে এখান থেকে একটা আলো এখানে গিয়ে পড়েছে, আর তারপরে সেই আলোটা এখানে গিয়ে টাচ করেছে, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এরকম কোনো কারেন্ট পাঠায়নি, তুমি এখান থেকে এর পজিশনটা খাতায় নোট করে রাখো, এটা সাপোজ কিছু একটা মিলিমিটার, সাপোজ d1 ডিস্টেন্স, হ্যাঁ এটা অরিজিন থেকে কিছু একটা, যেটা তুমি সাপোজ এটা 0, লেটস সে ইট ইজ 0, তাহলে d1 সেন্টিমিটার ডিস্টেন্স মেজার করে রেখেছো। এবার কি করা হলো, হঠাৎ করে তুমি কারেন্ট চালু করেছো যন্ত্রতে, তুমি এর কারেন্ট মাপতে চাইছো কত কারেন্ট আছে, এক্সপেরিমেন্ট সেটআপ চালু করেছো, আর যখনই তুমি কারেন্ট চালু করেছো এই মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, এরকম কারেন্ট গিয়ে এরকম ফেরত এসছে, তো কারেন্ট যাওয়ার জন্য টর্ক উৎপন্ন হবে, টর্কের জন্য ঘুরবে, ঘুরলেও ও উল্টো দিকে ছাড়বে না, ও ঘোরানোর চেষ্টা করছে, দুটোই যখন সমান তখন তার নিউ ইকুইলিব্রিয়াম পজিশন ইজ দ্যাট, দিস ইজ দ্য নিউ ইকুইলিব্রিয়াম পজিশন। সে রোটেট করে গিয়েছে একটুখানি, আর যদি সে একটুখানি রোটেট করে যায় তাহলে তার সাথে যে আয়নাটা রয়েছে সেও রোটেট করে যাবে, ফিট করা আছে, এটা আয়নার ফিট করা আছে, এ রোটেট করে গেলে তো আয়নাটাও একটু রোটেট করে গিয়েছে, তাহলে যদি আয়নাটা রোটেট করে যায় তাহলে এই আপতিত রশ্মি এটা একই রয়েছে, আগে লেজারটা যেখানে ছিল এখনো সেটা আছে, কিন্তু প্রতিফলিত রশ্মিটা একটু সরে যাবে, এরকম একটু দূরে গিয়ে টাচ করবে। আর কোন জায়গায় প্রতিফলিত রশ্মিটা এখন পড়ছে সেটা নোট করে নাও, সেটা d2। ঠিক আছে, দুটো ডিস্টেন্স বাদ দাও, তাহলে d1 মাইনাস d2 বা d2 মাইনাস d1, এটাকে বলে দাও d, এই ডিস্টেন্সটা খাতায় নোট করো, যাই হোক না কেন এই ডিস্টেন্সটা মাঝে মেজার করো, তারপর একটা মেজার করো, দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে d1 মাইনাস d2 ইজ ইকুয়াল টু d। এটা তুমি প্র্যাকটিক্যাল সেটআপ করছো, খাতায় টেবিল তৈরি করে নোট করে ফেলেছো। এবার কিরকম করে আমরা থিওরি ইউজ করব, একটা জিনিস আশা করি সবার জানা আছে, যে যদি এটা আয়না হয়, এটা তার অভিলম্ব, আর এখানে তুমি একটা লেজার দিয়ে আলো ফেলেছো, আর এই লেজার এখানে প্রতিফলিত হয়ে এটা তোমার মিটার স্কেল, এখানে সে ধাক্কা মেরেছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটা আমরা সবাই জানি যে আয়নার উপর আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি তাদের কোণ সমান হয়, প্রতিফলনের সূত্র। এবার
যদি আয়নাটা থিটা কোণে ঘুরে যায় তাহলে কি হবে? সাপোজ এই যে আয়না রয়েছে সে থিটা কোণে ঘুরে গেছে, তাহলে দিস ইজ দ্য নিউ পজিশন অফ মিরর। থিটা কোণে ঘুরে গেছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। যদি আয়নাটা থিটা কোণে ঘুরে যায় তাহলে আয়নার সাথে যেটা অভিলম্ব, এটা তো আগের কেস ছিল, তো এটা আয়না ছিল, এটা তো অভিলম্ব ছিল। তাহলে এইটা যদি থিটা কোণে সরে আসে তাহলে অভিলম্বটাও থিটা কোণে সরে যাবে। তো স্বাভাবিক ব্যাপার, ফিক্সড, এরা ফিক্সড, দুটো লাইন এরকম করে ফিক্সড করা আছে। যদি এটাকে থিটা কোণে নামিয়ে দিই তাহলে অভিলম্বটাও থিটা কোণে সরে যাবে ওই দিক বরাবর, খুব ন্যাচারাল ব্যাপার। তাহলে এইটা ছিল আগেকার অভিলম্ব, এটা এখন সেই অভিলম্বটা থিটা কোণে সরে গেছে, তার মানে এটা হচ্ছে নিউ অভিলম্ব, এটা নতুন অভিলম্ব। ঠিক আছে, এটা এন আর এটা এন ড্যাশ। আশা করি বোঝা গেল। আয়নাটা এটা অভিলম্ব, এই থিটা কোণে সরে গেল, তাহলে এই যদি থিটা কোণে নেমে যায় অভিলম্ব থিটা কোণে সরে যাবে, তাহলে এটা আগেকার অভিলম্ব, এটা নতুন অভিলম্ব। এবার আয়নাটার কথা ভেবে দেখো, এইটা আপতিত রশ্মি, এইটা অভিলম্ব, তাহলে এইটা আমার আপতন কোণ 2 থিটা, ঠিক না? এটা আপতিত রশ্মি, এইটা এখন নতুন অভিলম্ব, তাহলে আপতন কোণ যেটা সেটা থিটা প্লাস থিটা, তার মানে 2 থিটা। তাহলে প্রতিফলিত রশ্মি যেটা হবে সেটাও 2 থিটা হবে। তাহলে এইটা প্রতিফলিত রশ্মি, এটাও হবে 2 থিটা। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, তাই না? আগে ছিল থিটা আর থিটা, যখন আয়না থিটা কোণে ঘুরে গেল তখন অভিলম্ব থিটা কোণে সরে গেছে, তার মানে আপতিত রশ্মিটা 2 থিটা কোণে আপতন হয়েছে, তাহলে প্রতিফলিত রশ্মিও 2 থিটা কোণে সরে যাবে। ঠিক আছে, তাহলে এইটা তোমার সেই ছিল D1 আর এইটা তোমার সেই ছিল D2। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা আসতে পারি যে যদি প্রতিফলক থিটা কোণে সরে যায় তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে সরে যাবে। এটা একটা স্টেটমেন্ট, এই লাইনটা দেখবে বইয়ে লেখা আছে। অনেকে বুঝতে পারেন না স্যার কি করে হলো, লাইনটা কিভাবে লেখা আছে, তো জাস্ট নিজেরা একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। ঠিক আছে, আবার বলছি স্টেটমেন্টটা, যদি প্রতিফলক থিটা কোণে সরে যায় তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে সরে যাবে অভিলম্ব থেকে। তাহলে তুমি বের করো এবার এবার এই যে ডিসটেন্সটা, এটা ক্যাপিটাল ডি, এই আয়না থেকে যে সামনে যে স্কেলটা রাখা আছে তার ডিসটেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, সামনে মোটামুটি 1 মিটার মতো রাখা হয় সামনে। আর এইটা প্রায় তুমি 1 মিটার ধরে নাও, এখানে ট্যান থিটা ইউজ করো, ট্যান 2 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে এইটা ডি, মানে D2 মাইনাস D1, আর ভূমি মানে ডি। অ্যাপ্রক্সিমেশন, এটা অনেকটা দূরে, তো এটা জাস্ট রোটেট করেছে সামান্য অ্যাঙ্গেলে। তো তুমি এখান থেকে এটা একটা ত্রিভুজ, মোটামুটি এইটাই ধরে রাখো, এটা একটা এই যে এই ত্রিভুজটা মোটামুটি সমকোণী ত্রিভুজের অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, যে ট্যান 2 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ভূমি মানে এইটা বা এইটা সেম, অলমোস্ট ইকুয়াল টু 2 থিটা এ ডি। তাহলে 2 থিটা কত? থিটা খুব ক্ষুদ্র যদি হয় তাহলে ট্যান থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, তার মানে ট্যান 2 থিটা ইকুয়াল টু থিটা, 2 থিটা ইকুয়াল টু ডি বাই ডি। তাহলে থিটা কত? থিটা ইকুয়াল টু ডি বাই 2d। এবার তুমি ডিটা তো মেজার করে রেখেছো, তোমার খাতাতে D1 মাইনাস D2 তুমি নোট করে রেখেছো আগে, সেই ডিটা কত সেন্টিমিটার বা মিলিমিটার তুমি সেখান থেকে টুকে দাও। আর এই সামনে যেটা ক্যাপিটাল ডি আয়না থেকে এই স্কেলের, সেটা হচ্ছে 1 মিটার। এটা জেনারেলি 1 মিটার রাখা হয়, 1.5 মিটারও রাখতে পারো। তো যদি তোমার ডিসপ্লেসমেন্টটা স্কেলে না ধরে, যদি এটা ডিসপ্লেসমেন্টটা স্কেল ছাড়িয়ে যায় তাহলে তুমি এটাকে আরেকটু দূরে রাখতে পারো, যাতে করে ডিসপ্লেসমেন্টটা বুঝতে পারো তুমি। তাহলে ডি জানো, ক্যাপিটাল ডিও জানো, থিটা বের করে নাও। আর সেই যে এক্সপ্রেশন ছিল যেটা, সেই জায়গায় বসিয়ে দাও। এক্সপ্রেশন কি ছিল? কারেন্ট ইকুয়াল টু সি বাই বিএনএ ইন্টু থিটা। তাহলে তুমি সি জানো ফসফর ব্রঞ্জ, বি জানো ম্যাগনেটিক ফিল্ড কত টেসলা ইউজ করেছো, নাম্বার অফ টার্নস জানো, এরিয়া জানো, এগুলো সব গিভেন ডেটা সিট দেওয়া হবে তোমাকে। ডেটা সিট থেকে তুমি আমার এরিয়া তোমাকে মাপতে হবে না, এগুলো সব গিভেন ডেটা। আর থিটাটা তোমাকে মাপতে হবে, এটা হচ্ছে ডি বাই 2d, এটা তোমার ল্যাবরেটরি কাজ, ডি বাই 2d। তাহলে সবকিছু ভ্যালু বসিয়ে দিয়ে তুমি কারেন্টটা মেপে নাও, এবং কত কারেন্ট মাপতে পারে তুমি এখান থেকে বের করতে পারো। এখান থেকে কারেন্ট সেন্সিটিভিটি বের করতে পারো। এটা স্মল ডি বাই আই, দিস ইজ অলসো দ্য ডেফিনেশন অফ কারেন্ট সেন্সিটিভিটি। স্মল ডি বাই আই তার মানে কি? একক প্রবাহের জন্য কত লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, একক প্রবাহের জন্য কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাকে বলেছিলাম এসআই থিটা বাই আই, এরকম বলেছিলাম আমরা বলেছিলাম যে সাম মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবো, 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবো, আর এর সাপোজ কিছু একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে থিটা। তো এটাকে বলা হয় কারেন্ট সেন্সিটিভিটি। তো তোমাকে অ্যাঙ্গেলটা না মেপে তোমাকে যদি বলে লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা মাপো, এটা সুবিধা।
তাহলে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানোর জন্য যদি 1 মিলিমিটার রিফ্লেকশন হয় তাহলে তুমি তার সেন্সিটিভিটি ডিফাইন করতে পারো যে 1 মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার ইজ দ্য ডেফিনেশন অফ সেন্সিটিভিটি। তো এইটা হচ্ছে সেন্সিটিভিটি ডেফিনেশন। ডি বাই আই সমান কত পাবে এখান থেকে দেখে নাও, এখানে কারেন্টের সাথে গুণ আছে এইগুলো টার্ম, তার মানে বিএনএ ইন্টু 2 ডি, আর কারেন্টের সাথে এগুলো, আর ডি এর সাথে শুধু সি গুণ আছে, তার মানে এটা সি। তাহলে এটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি ডেফিনেশন। তোমাকে যেমন ডেটা দেবে, যদি এই সব ডেটা দেয়, আগের ডেটাটা দেয় থিটা বাই আই, তা তুমি দেখে নেবে তার রাশিতে কি রয়েছে, এই যে এখান থেকে থিটা বাই আই করে এরকম করে পেয়ে যাবে। থিটার সাথে গুণ আছে সি, তার মানে নিচে সি আর উপরে বিএনএ। এটা যদি তোমাকে বিএনএ আর সি দিয়ে দেয় তাহলে জাস্ট কারেন্ট সেন্সিটিভিটি বের করে ফেলো। আর যদি তোমাকে এইগুলো দেয় বিএনএ ডি বাই সি, আর যদি বলে মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ারের সেন্সিটিভিটি বের করো, নট রেডিয়ান পার, আমাদের এটা থিটাটা কিসে, রেডিয়ানে, কারণ তুমি tan 2 থিটা ইকুয়াল টু 2 থিটা ইউজ করেছো, তার মানে দিস থিটা ইজ ইন রেডিয়ান। তোমাকে রেডিয়ান পার মাইক্রো অ্যাম্পিয়ার যদি বের করতে বলে তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করো। আর যদি বলে মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার, সেন্সিটিভিটি একক এটা, হ্যাঁ, আর ভোল্টেজ সেন্সিটিভিটি দিলে মিলিমিটার পার ভোল্টেজ, মানে ভোল্ট বা মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্ট যা দেবে তোমাকে এটা। তো এইটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। আর ব্যালিস্টিক গ্যালভানোমিটার বা আমাদের চলকুণ্ডলী গ্যালভানোমিটারের কার্যনীতি। কিন্তু একটা সমস্যা রয়েছে আমাদের, এই টেকনিকটা ইউজ করে টেবিল গ্যালভানোমিটার বানানো হয়, যেটা আমাদের ল্যাবরেটরিতে আছে। তো সেম জিনিস ওখানে কি করা হয়, ওই আয়নাটা না রেখে একটা কাঁটা ইউজ করা হয়। আমরা গ্যালভানোমিটার অনেক সময় দেখেছি ল্যাবে, টেবিলে সেট আপ থাকে। যখন ক্লাস 11-এ প্র্যাকটিক্যাল করেছি আমরা, তখন টেবিলে এরকম অনেক গ্যালভানোমিটার পড়ে থাকে, টেবিল গ্যালভানোমিটার। তো সেগুলো কেমন দেখতে হয়, ঠিক এরকম একটা কাঁটা থাকে এখানে, এরকম থাকে, এই টাইপের কিছু একটা দেখতে। এখানে একটা এরকম লাল রঙের সুইচ থাকে, একটা কি থাকে, মানে কি বলবো, কি তো নয়, জয়েনিং পয়েন্ট আর কি এরকম। আর এখানে স্কেল থাকে এরকম, এখানে একটা কাঁটা থাকে এরকম, এবং এখানে লেখা আছে, এখানে জি লেখা থাকে মোটা করে। আশা করি সবাই দেখেছো ল্যাবে, যারা দেখোনি তারা গুগল সার্চ করে দেখে নিতে পারো। এরকম টেবিল গ্যালভানোমিটার বলা হয় এখানে। তো কি করা হয় এখানে, এই যে সিস্টেমটা থাকে সেম সিস্টেম, মানে তোমার এরকম ম্যাগনেট রাখা হয় এরকম, এখানে কয়েল থাকে এরকম, আর এখানে ঝোলানো থাকে। আর এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এরিয়া বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর এখানে একটা কাঁটা থাকে এরকম, আর এখানে সেই টেবিলটা তোমার এরিয়াটা থাকে, সেই ভেতরের সিস্টেমটা ঠিক এরকম। এবার যখনই তুমি সার্কিটের সাহায্যে, তোমার এক্সটার্নাল সার্কিটের সাহায্যে এখানে কারেন্ট পাঠাচ্ছ, এই দিক বরাবর গিয়ে তোমার কারেন্ট এই দিক বরাবর, সেই দুটো পয়েন্ট থেকে একটা লাল একটা কালো, এটা তোমার সেই লাল পয়েন্টটা, আর এটা তোমার সেই কালো পয়েন্টটা দুটো। তাহলে এইদিকে তুমি লালের সাথে টাচ করেছো, তার মানে এই ভেতরে এখানে কানেকশন করা আছে, এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে, দিয়ে এইটা হয়ে বেরিয়ে এই কালো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ইন্টারনাল সেটআপটা হচ্ছে এরকম। এবার কি হচ্ছে, যখন ম্যাগনেটিক ফিল্ড এরকম রয়েছে, ওখানে তো আয়না থাকে না, এখানে এরকম কাঁটা থাকে। যখনই টর্ক উৎপন্ন হয়, এই কাঁটাটাকে নিয়েই তার ডিফ্লেকশন হয়। তো কাঁটাটা কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, এরকম কাঁটা ডিফ্লেকশন হয়। তুমি যেমন তাকে মোচড় দেবে, ঠিক সেরকম কাঁটাটা বিভিন্ন জায়গায় টাচ করে, এবং সেম ডিফ্লেকশন, মানে সেই ডিফ্লেকশন দেখে তুমি রিডিং বের করতে পারো যে কত ভোল্টেজ পার, বা মানে কত কারেন্ট মেজার করতে পারছে সেরকম। কিন্তু এটা এখানে একটা সমস্যা তৈরি হয়। কি সমস্যা? সাপোজ তোমার কাছে এরকম প্রথমে কয়েলটা এরকম ছিল, আর এটা নর্থ, এটা সাউথ, এরকম ম্যাগনেটিক ফিল্ড এরকম, আর এখানে তোমার স্কেল ডিভিশন রয়েছে, এখানে কাঁটা রয়েছে এরকম, এটা 1 0 প্রথমে, তারপর এটা 1, এটা 2 3 4 5 6, এরকম তোমার কাঁটার স্কেল দেওয়া আছে, যেমন দেওয়া আছে। তো নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড বি, এরিয়া প্রথমে বাইরের দিকে রয়েছে, একদম বাইরের দিকে এরিয়া, ডটেড এরিয়া। তাহলে টর্ক হচ্ছে বিনা, BINA, এটা হচ্ছে টর্ক। দেখো, আর সেই টর্কের জন্য সে ডিফ্লেকশন হয়েছে, কিছু একটা তুমি রিডিং পেয়েছো। সাপোজ তুমি এখানে উল্টো দিকে ফিরিয়ে এনেছে, তো এটা তোমার নিউ ইকুইলিব্রিয়াম পজিশন এরকম, দিস ইজ ইউর নিউ ইকুইলিব্রিয়াম পজিশন, রোটেট করেছে। আর যখনই রোটেট করেছে, এখানে যে কাঁটাটা ছিল, সেই কাঁটাটা সাপোজ আবার এখানে টাচ করেছে। প্রথমে সাপোজ 0-তে ছিল এরকম, আর তারপরে সাপোজ এই 1-এ টাচ করেছে, 1।
যখনই রোটেট করলো তুমি এখান থেকে রিডিং পেয়ে গেলে ডাইরেক্ট, তোমাকে কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, তোমার স্কেল ডিভিশন দেওয়া আছে এখানে, তো তোমাকে ফর্মুলা কিভাবে বের করতে হতো, সেই এটা ইকুয়াল টু সি থিটা দেন আই ইকুয়াল টু সি থিটা বাই বিএনএ, তো তোমাকে ম্যাগনেটিক ফিল্ড থিটা ফিটা এসব অনেক কিছু দেওয়া আছে, কিছুই তোমার লাগবে না, ওটা সব সেট আপ করে দিয়েছে এখানে। যতটা কাঁটা ডিফ্লেকশন হবে এখানে ঠিক ওই রকম করে স্কেল ডিভিশন করা আছে, যে এইখান থেকে এইটুকু হলো, তাহলে সব ক্যালকুলেশন করে তুমি 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পেলে বা 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পেলে, খাতায় নোট করে ফেলেছো, সাপোজ কারেন্ট ইজ 1 মিলি অ্যাম্পিয়ার, দিস ইজ দ্য কারেন্ট। এবার এটা নিউ ইকুইলিব্রিয়াম পজিশন, আগে ছিল এটা এখন এইটা, এবার হঠাৎ করে আমি কারেন্টটা বাড়িয়েছি, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট, আগে যদি 1 মিলি অ্যাম্পিয়ার থাকে মেপে দেওয়ার পরে দেখলাম 1 মিলি অ্যাম্পিয়ার, আমি এবার সেম টাইপ অফ কারেন্টটা বাড়িয়েছি, তাহলে প্লাস 1 মিলি অ্যাম্পিয়ার, মানে এখন নিট কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কাঁটাটার সেকেন্ড এই 2 নাম্বার দাগে টাচ করা উচিত, ঠিক আছে। প্রথমে যদি 0 থেকে 0তে থাকে, যদি 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাঠায় তাহলে এক ঘর সরে গেল, তাহলে যদি আমি আবার কারেন্টটাকে 1 মিলি অ্যাম্পিয়ার বাড়াই তাহলে কারেন্টটা 2 নাম্বার দাগে টাচ করা উচিত, কিন্তু 2 নাম্বার দাগে টাচ করে না, কেন করে না, কি কারণ হতে পারে, কে বলবে? সেম ডিফ্লেকশন হচ্ছে না, 0 থেকে 1 এ 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য যেটুকু সরে গেল, এই অবস্থাতে যদি আমি আবার কারেন্টটাকে বাড়াই তাহলে আবার একটু রোটেট করবে সে, আর তখন এটা এক ঘর সরে যাওয়া উচিত আবার, কারণ আমি আবার 1 অ্যাম্পিয়ার বাড়িয়েছি, মিলি অ্যাম্পিয়ার বাড়িয়েছি। বাট 1 মিলি অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য দেখা গেল যে এ এতটা সরলো না, অর্ধেক সরেছে, এরকম, এটা 0, এটা 1 ছিল, এটা 2 ছিল, ও এবার 1.5 এসে হাজির হয়েছে এইখানে, আগে ছিল এখানে, এবার হালকা, কে বলবে কেন 2 এ টাচ করলো না, কি কারণ হতে পারে? এই ইকুয়েশনটা দিয়ে ভাবো কি চেঞ্জ হয়েছে, কেন সেম টর্ক হচ্ছে না দুটো ক্ষেত্রে, যদি একই রিফ্লেকশন হয়, একই কারেন্ট পাঠাচ্ছি, তাহলে তো সেম রিফ্লেকশন হওয়ার কথা, কিন্তু সেম রিফ্লেকশন হয়নি, একটু কম রিফ্লেকশন হয়েছে, কেন সেটা? তো একজন, খুব সোজা, প্রথম ক্ষেত্রে এরিয়াটার কথা ভাবো, ম্যাগনেটিক ফিল্ডের কথা ভাবো, নতুন ইকুইলিব্রিয়াম পজিশনে এরিয়ার কথা ভাবো, ম্যাগনেটিক কথা ভাবো, দিয়ে আমাকে বলো যে কেন সেম রিফ্লেকশন হলো না। কারেন্টটা 0 থেকে 1 বাড়ালেও 1 বৃদ্ধি হচ্ছে, আর 1 থেকে 2 হলেও তো 1 বাড়ছে, তাহলে রিফ্লেকশন সেম হওয়ার কথা। এনি আইডিয়া? স্যার এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কমে গেছে। হ্যাঁ, কত হয়েছে এখন জানি, ঠিক, ভেরি গুড। প্রথমে যে কেস ছিল তাতে এরিয়া ভেক্টর এর নরমালি বাইরের দিকে বেরিয়ে আসছিল, ম্যাগনেটিক ফিল্ড এরকম ছিল, তাহলে এটা সাইন 90 ছিল, এটা তো বি ক্রস এ ক্রস বি, তাই না? তাহলে এটা সাইন 90 মানে 1, যখন এই পজিশনে রয়েছে তখন এরিয়া ভেক্টরটা এরকম, বাট ম্যাগনেটিক ফিল্ড এখনো এরকম, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়নি, তার জন্য তোমার এই যে অ্যাঙ্গেলটা এটা আর 90 ডিগ্রি নয়, এটা এখন থিটা, আর সেই সময় টর্ক হচ্ছে বি আই এন এ এন্ড দেন সাইন থিটা ইকুয়াল টু সি থিটা, এটা নিউ ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আর সাইন থিটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে তুমি ম্যাক্সিমাম ডেভিয়েশন পেয়েছো, আর তারপরে এটা সাপোজ 0.5 এর ভ্যালু 35, কিছু একটা 35 ডিগ্রি, তো তার ভ্যালু চেঞ্জ হয়েছে, তার জন্য অল্প অল্প ডিফ্লেকশন হয়েছে, তাহলে তোমার তো খুব সমস্যা সৃষ্টি হয়ে গেছে, তুমি হাফ পোর্শনে এখানে টাচ করেছে তোমার কাঁটা, তুমি তো দেখে বলে দিয়েছো স্যার এটা হাফ পোর্শন, তাহলে কারেন্ট আমার 1.5 মিলি অ্যাম্পিয়ার, বাট তুমি বাড়িয়েছো অ্যাকচুয়ালি, মানে নিউ কারেন্ট যেটা সেটা 1.5 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু হওয়া উচিত 1 + 1 মানে 2 মিলি অ্যাম্পিয়ার। স্যার আমি জানেন তো আগের মতনই কারেন্টটাকে বাড়ালাম 1 মিলি অ্যাম্পিয়ার, ওইভাবেই আমার হিসাব বলছে, কিন্তু স্যার এটা কাঁটা রিডিং দিচ্ছে আমাকে 1.5 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, আবার আমি একটু কারেন্ট বাড়ালাম, আবার 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বাড়ালাম, তাহলে এবার হওয়া উচিত 3 মিলি অ্যাম্পিয়ার, এবার দেখা গেল এই 2 এ টাচ করলো জাস্ট, তো স্যার 3 হওয়ার কথা 2 রিডিং দিচ্ছে কেন? তাহলে সমস্যাটা হচ্ছে যে যতবার আমি তাকে রোটেট করাচ্ছি প্রত্যেকবারে থিটা চেঞ্জ হচ্ছে, প্রথমে থিটা 0 90 ডিগ্রি, তারপরে থিটা কমছে আস্তে আস্তে,
তো সেই থিটার জন্য টর্কটা বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকভাবে, ওই জন্য বিভিন্ন রকম ডিফ্লেকশন হচ্ছে। তাহলে তোমার কাছে দুটো উপায়, এক হচ্ছে স্কেল ডিভিশন পাল্টে দাও, ঠিক এরকম স্কেল ডিভিশন বানাও গ্যালভানোমিটারের, এইটাকে বলে দাও 0, তারপরে এটাকে বলে দাও 1, তারপরে অর্ধেকটা বলে দাও 2, এরকম এরকম একটা জায়গায় 2 বলে দাও, তারপর আরেকটু কম করে এটা 3 বলে দাও, এটাকে করে দাও 4 বলে দাও। এবার কাঁটাটা যদি এখানে থাকে তাহলে বলবো 0 কারেন্ট, কাঁটা যদি এখানে থাকে তাহলে বলবো 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, যদি কাঁটা এখানে থাকে একটুখানি পরে তাহলে বলবো 2 মিলি অ্যাম্পিয়ার। বলে কেন স্যার, এটা তো গ্যাপটা ছোট লাগছে, ছোট হলেও এইরকমই সিস্টেম, এইরকম ভেতরে বারবার পাল্টে গেছে, ওই জন্য এটা 1, এটা 2, এটা 3, তারপরে আরো একটু কম গেল তাহলে 3। তাহলে কাঁটাটা দেখতে খুব বাজে লাগছে, যে আমাদের সচরাচর এরকম কাঁটা আমরা ব্যবহার করতে পছন্দ করি না, আমাদের একটা সিস্টেমেটিক একটা ওয়েট মানে সিস্টেম থাকা উচিত না, স্মলেস্ট স্কেল ডিভিশন বের করতে পছন্দ করি আমরা, যে এরকম যদি ঘর কাটা থাকে তাহলে একদম ছোট ঘরটা কত আর থ্রু আউট দ্য সিস্টেম যেন সেটা সেরকম মেনটেন হয়। যদি বারবার চেঞ্জ হয়ে যায় তাহলে আমার ক্যালকুলেশনে সব গন্ডগোল হয়ে যাবে, আমাকে আরো কনসাস থাকতে হবে। তাহলে কাঁটা চেঞ্জ করব না, আমি ঠিক করেছি কাঁটা চেঞ্জ করব না। তার সেকেন্ড উপায় কি আমার, যাতে করে সে বারবার একই ডিফ্লেকশন দেয়, কাঁটা একই রয়েছে 1 2 3 4 সেম, কি উপায় রয়েছে আমার, নেক্সট কি উপায় কে বলবে? কাঁটা আমি চেঞ্জ করব না, রিডিং আমার সেম ডিফ্লেকশন হতে হবে, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে যাতে করে সেম সেম কন্ডিশন আমি আবার ফেরত পাই? দেখি কে বলতে পারে। বিটাকে বাড়াতে হবে, বিটাকে বিটাকে বাড়াতে হবে, বেশ আরেকজন আরেকটু ভেবে নি, বিটাকে না বাড়ালেও হবে, আর কেউ? স্যার বি এর ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে পাল্টাবো বি এর ডাইরেকশনটা? এ এর সাথে পারপেন্ডিকুলার। এর সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা ঠিক বলেছে। এবার দেখিনি কি করে বি এর ডিরেকশনটা কিভাবে চেঞ্জ করা হয় দেখিনি। এই ম্যাগনেটটা এরকম অডিও এরকম সেভ করা হয়, প্রথম থেকে আমি এরকম আঁকছি, অনেকের মাথা দিয়ে প্রশ্ন এসেছে স্যার কেন ম্যাগনেটটাকে এইভাবে আঁকছে বারবার, জেনারেলি এটা নর্থ এটা সাউথ এরকম করে তো কেন আঁকছে না? এইরকম যদি হয়, এটা যদি উপর থেকে দেখি আমি, হ্যাঁ এটা কেমন দেখতে এরকম, এরকম যদি ম্যাগনেট দেখতে হয়, এটা নর্থ এটা সাউথ, দুটো সারফেসে যদি ফ্ল্যাট থাকে তাহলে এই নর্থ থেকে সাউথ এরকম ম্যাগনেটিক ফিল্ড হয়, ঠিক আছে, সুষম চৌম্বক ক্ষেত্র। এটা প্লেট, মনে মনে ভাবো একটা প্লেট, প্লাস প্লেট এটা মাইনাস প্লেট, যেমন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ঠিক সেরকম নর্থ থেকে বলরেখা বেরিয়ে যায় সাউথ থেকে ঢোকে, নর্থ সাউথ সম্বন্ধে পরে আবার পরের চ্যাপ্টারে ডিটেলসে পড়বো আমরা। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড এরকম তৈরি হয়, সব সময় একই দিকে থাকে, সব সময় যদি একই দিকে থাকে তাহলে বিভিন্ন পজিশনে এরিয়া চেঞ্জ হচ্ছে বাট ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড রয়েছে। আর আমার উদ্দেশ্য হচ্ছে এরিয়া যখন চেঞ্জ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকেও পাল্টে দাও। যদি এরকম এরিয়া হয়, প্রথম যদি এটা এরিয়া থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, পরে যখন এরিয়াটা এরকম রোটেট করেছে তখন ম্যাগনেটিক ফিল্ডটাকেও তুমি ওই দিক বরাবর রোটেট করে দাও ম্যাগনেটিক ফিল্ডটাকে, যাতে করে আবার এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায়। আর সেইটা করে এইরকম ম্যাগনেটিক এইরকম ক্রস সেকশনাল ম্যাগনেট কি করে, এখানে সেন্টার যদি এটা হয় তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার ভাবে বেরিয়ে যায়, তাহলে এইটা তোমার ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড ওই দিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, এইরকম অডিও শেপ ম্যাগনেটিক ফিল্ড, রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, রেডিয়ালি যেমন যেন একটা সেন্টার, আর সেন্টার থেকে যেন সব এরকম করে বেরিয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড। এবার তুমি উপর থেকে দেখছো, সাপোজ একদম এই বিন্দু থেকে দেখছি, তাহলে কেমন দেখতে, ঠিক এরকম দেখতে, এরকম ম্যাগনেটিক ফিল্ড এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এরকম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। আর কয়েলটা এখানে ঝুলছিল এরকম করে, কয়েলটা ঝুলছে উপর থেকে যদি দেখি তাহলে কয়েলে শুধু এইটাকে দেখতে পাবো আমি, এইটা এগুলো সব ঢেকে যাবে, উপর থেকে দেখছি তাহলে কয়েলে শুধুমাত্র এইটা দেখতে পাবো আমি, এই বাহুটা, উপরের বাহুটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল কেসে এইটা হচ্ছে তোমার এরিয়া, আর এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তো 90 ডিগ্রি। যখন সে রোটেট করেছে, সাপোজ এইটা তার নিউ পজিশন, দিস ইজ দ্য নিউ পজিশন, তখন এইটা তোমার এরিয়া আর ওইটা ম্যাগনেটিক ফিল্ড, তখন আবার এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্রত্যেকটি বিন্দুতে, সে যখন এইটা তখন এইটা এরিয়া ম্যাগনেটিক ফিল্ড, এই হাত আঙুলগুলো ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে এরিয়ার দিক, আবার একটুখানি রোটেট করেছে এইটা এরিয়া ম্যাগনেটিক ফিল্ড, এখন ওই আঙুলগুলো রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, আবার একটু রোটেট করেছে ম্যাগনেটিক ফিল্ড ওইদিকে, এইটা এরিয়া, তাহলে প্রত্যেকবার সেম সেম ডিফ্লেকশন পাবো, কারণ সে যখন নতুন ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে সেটা আগের অবস্থাটা ফিরিয়ে দেওয়া থাকে, সে বুঝতেই পারবে না যে আমি রোটেট করেছি, তার মনে হবে যে আমি আগের অবস্থাতেই ফিরে এসেছি। তো তার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ডের এই যে শেপ, এটা অডিও রাখা হয়,
বা রেডিয়াল করা হয়। তো এটা একটা প্রশ্ন যে কেন চলকুণ্ডলী গ্যালভানোমিটারের ভেতরে যে ম্যাগনেট রাখা হয় তাদের শেপ কেন ফ্ল্যাট নয়, কেন এরকম কার্ভ শেপ করা হয়, রেডিয়াল শেপ, বৃত্তের মতো শেপ করা হয়, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এখান থেকে অঙ্ক দেবে, কারেন্ট সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি কাকে বলে, তারপর কিভাবে সেন্সিটিভিটি বাড়ানো যায়, প্রবলেম দেবে, কেন এটা এরকম শেপ রাখা হয় সেসব প্রবলেম দেবে, যাবতীয় যা যা প্রবলেম আছে বইয়ে করে নেবে। আর এই গ্যালভানোমিটারটাকে অনেক সময় বলা হয় ডি আর্সনভার গ্যালভানোমিটার, বা বাংলাতে বলা হয়, মানে এটা কি বাংলা করে দেয় দিয়ে বলা হয়, আমি ইংরেজিতে বলি, মুভিং কয়েল গ্যালভানোমিটার। তো এটা চলকুণ্ডলী মানে মুভিং কয়েল গ্যালভানোমিটার, মুভিং কয়েল গ্যালভানোমিটার। এটাকে অনেক সময় বলা হয় ডি এ আর এস ও এন ভি এ এল, ডি আর্সনভাল গ্যালভানোমিটার, বা এটাকে বাংলা দিয়ে দেয় পরীক্ষায়, দিয়ে একবার পরীক্ষায় দিয়েছে দার্শোভাল গ্যালভানোমিটার বলতে কি বোঝো এরকম। এটা একবার টেস্টে প্রশ্ন এসেছে, আর আমাদের স্কুলের ছেলেটা পরীক্ষা দিচ্ছে যে স্যার দার্শোভাল গ্যালভানোমিটারটা কি। তো ওরা তো এরকম বাংলা কোনোদিন পায়নি, ওরা পড়েছে মুভিং কয়েল গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটার, ডি আর্সনভাল গ্যালভানোমিটার, কিন্তু এটাকে এমন ভাবে ওরা বাংলাটা করেছে তো যেন কনফিউজ। এরকম যদি প্রশ্ন দেয়, হ্যাঁ, এটা যদি ডি আর্সনভাল গ্যালভানোমিটার দিত তাহলে অত সমস্যা হতো না, কিন্তু দার্শোভাল দিয়ে দিয়েছে বলে ওরা আর বুঝতে পারেনি। তো সেরকম সমস্যা হলে ইংলিশটা খুলে দেখে নেবে, প্রশ্ন দুটো বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো পেপারই প্রশ্ন হয়, তো শেষের দিকে ইংলিশ পেপারটা খুলে দেখে নেবে। ঠিক আছে, বেশ। এই চ্যাপ্টার আর দুটো জিনিস বাদ আছে আমার, একটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার, আর গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। তো দুটোই ইম্পর্টেন্ট টপিক। তার মধ্যে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার যেটা, সেটা আমরা আগে করিয়েছি, যখন কারেন্ট করিয়েছিলাম তখন গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামিটারে রূপান্তরিত করবে তার থিওরি আমরা পড়েছি, আর গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে রূপান্তরিত করব সেইটা আমরা করতে যাচ্ছি। আর একটা জিনিস ডিফাইন করা যায়, এটা বই থেকে পড়ে নেবে, গ্যালভানোমিটারের ফিগার অফ মেরিট, ফিগার অফ মেরিট বা দক্ষতাঙ্ক, বইয়ে লেখা আছে দেখবে দক্ষতাঙ্ক সংজ্ঞা, ফিগার অন মেরিট দেখবে। আর একটা জিনিস আছে সেটাকে বলে গ্রেডিং, GRADING, গ্রেডিং। এর একক হচ্ছে ওহম পার ভোল্ট, ওহম পার ভোল্ট, দিস ইজ দ্য ইউনিট অফ গ্রেডিং। এটা সিম্পল ফিগার অফ মেরিট, এটা দেখে নেবে, বইয়ে এমন কিছু না, এটা বইয়ে সব বইয়ে পাবে না, একমাত্র SLRটাতেই আছে। তো গ্রেডিং ইকুয়াল টু ওহম পার ভোল্ট। সাপোজ তোমার একটা যন্ত্র দেওয়া আছে, একটা গ্যালভানোমিটার দেওয়া আছে, তার গ্রেডিং লেখা আছে 5000 ওহম পার ভোল্ট, এটা দেওয়া আছে। ঠিক আছে, 5000 ওহম পার ভোল্ট, তার মানে কি, তার মানে যে ওহম পার ভোল্ট এর মানেটা কি, ওহম মানে হচ্ছে রেজিস্ট্যান্স আর ভোল্ট মানে হচ্ছে ভোল্টেজ, তাহলে এটা 1 বাই কারেন্ট, V ইজ ইকুয়াল টু IR, তার মানে এটা 1 বাই কারেন্ট। তার মানে যদি তুমি কারেন্ট বের করতে চাও তাহলে এটাকে উল্টোতে হবে তোমাকে। ঠিক আছে, যদি কারেন্ট বের করতে যাই তাহলে এটা উল্টোতে হবে। তাহলে এখান থেকে গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্ট সেটা হচ্ছে ওই 1/5000 অ্যান্ড অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1/5000 অ্যাম্পিয়ার, তার মানে এত কারেন্টে, এটা মানে হচ্ছে এত কারেন্টে সে ফুল ডিফ্লেকশন শো করে। এই যদি তুমি তাকে এত কারেন্ট পাঠাও যে 1/5000 অ্যাম্পিয়ার, মানে 0.2 সামথিং কিছু একটা ভ্যালু, তো এই কারেন্টে প্রবাহে গ্যালভানোমিটার সর্বোচ্চ স্কেল রিফ্লেকশন দেয়, বিক্ষেপ দেয়। অনেক প্রশ্ন পাবে দেখবে যে ম্যাক্সিমাম স্কেল রিফ্লেকশন, এরকম দেখবে অনেক প্রশ্ন দেওয়া আছে, সেটা মানে হচ্ছে তাই। তো যত গ্রেডিং বেশি হবে, সাপোজ কোনো একটা জায়গায় কোনো একটা অঙ্কে তোমাকে দেওয়া আছে গ্রেডিং 5000 ওহম পার ভোল্ট, রেজিস্ট্যান্স পার ভোল্টে বলা হয় যে পার ভোল্টে কত রেজিস্ট্যান্স, পার ভোল্টে কত রেজিস্ট্যান্স, তা সেখান থেকে তুমি কারেন্ট পাচ্ছ। যদি তোমাকে আরেকটা অঙ্ক দেয়, যদি বলে এটা তোমাকে বললো যে গ্রেডিং 2000 ওহম পার ভোল্ট, তাহলে এখান থেকে তুমি আইজি পাবে কত, আইজি পাবে 1/2000 অ্যাম্পিয়ার এরকম। তার মানে এই পরিমাণ কারেন্ট পাঠালে সে সর্বোচ্চ স্কেল ডিভিশন দেয়। কে বেশি সেন্সিটিভ, এ না এ, হুইচ ইজ মোর সেন্সিটিভ?
আর একবার বলে দিই, গ্রেডিং বলছে 5000 ওহম পার ভোল্ট, আর একটা গ্যালভানোমিটার তার গ্রেডিং হচ্ছে 2000 ওহম পার ভোল্ট, আর গ্রেডিং মানে হচ্ছে ওহম পার ভোল্ট, এটা মানে হচ্ছে 1 বাই কারেন্ট, তার কারেন্ট বের করো, তাহলে এটা 1 বাই গ্রেডিং, তার মানে 1/5000 অ্যাম্পিয়ার, তার মানে এত কারেন্ট দিলে গ্যালভানোমিটার ফুল ডিফ্লেকশন দেয়, মানে এই যে কাঁটা ডিফ্লেকশন রয়েছে এরকম, এটা এইখান থেকে একদম এখানে গিয়ে টাচ করে যদি এই এই এত কারেন্ট যদি থেকে পাঠানো হয় 1/5000 কারেন্ট পাঠানো হয়। আর এই যে গ্যালভানোমিটার রয়েছে সেও ফুল ডিফ্লেকশন দেয়, কিন্তু তাকে কারেন্টটা দিতে হবে 1/2000 অ্যাম্পিয়ার, তাহলে কে বেশি সেন্সিটিভ? সেন্সিটিভ মানে কে বেশি সূক্ষ্ম মেজার করতে পারে। স্যার 1/5000। 1/5000, ভেরি গুড, কারণ 1/5000, 5000টা বেশি, 5000 যদি বেশি হয় তাহলে 1/5000 হবে কম, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে, এটাকে IG1 বলে দাও, এটাকে IG2 বলে দাও, তাহলে IG1 ইজ লেস দেন IG2, তার মানে অল্প প্রবাহ পাঠালে এ ফুল ডিফ্লেকশন দেয়, তাহলে এ বেশি সেন্সিটিভ, আর ওকে বেশি প্রবাহ পাঠাতে হবে তবে ও ফুল ডিফ্লেকশন দেবে, ঠিক আছে? তাহলে এরকম কিছু প্রশ্ন তোমাকে দিতে পারে, প্রশ্ন আমি SLR প্রশ্নগুলো যদি ফলো করো তাহলে ওখানে গ্রেডিং দিয়ে বেশ কিছু প্রশ্ন তুমি পেয়ে যাবে ওখানে, বেশ এটা NCERT প্রবলেম, NCERT মানে গ্রেডিং দিয়ে একটা প্রবলেম দেওয়া আছে। বেশ, তো আমাদের যেটা বলছিলাম যে কিভাবে ভোল্টমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করা যাবে তার থিওরি, সরি ভোল্টমিটার না, গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার টু অ্যামিটার, এই থিওরি আমরা আগে পড়েছি, তাও একবার বলে দিই। যদি তোমার কাছে কোনো একটা সার্কিট থাকে আর সেই সার্কিটের প্রবাহ হচ্ছে I, আর একটা গ্যালভানোমিটার এখানে লাগানো আছে G, আর এই পুরো কারেন্ট যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে যায় তাহলে গ্যালভানোমিটার পুড়ে যেতে পারে, ও বেশি কারেন্ট সহ্য করতে পারে না, খুব সেন্সিটিভ মেটেরিয়াল, তো অল্প কারেন্টই ও ঠিকঠাক রিডিং দেয়, খুব ক্ষুদ্র প্রবাহ মাপার জন্য ব্যবহার করা হয় গ্যালভানোমিটার। তুমি যদি হিউজ কারেন্ট পাঠিয়ে দাও ও পুড়ে যাবে। তাহলে কি করা হয়, এখানে একটা শান্ট লাগানো হয় এরকম করে, উল্টো দিকে উল্টো দিকে শান্ট লাগানো হয়, আর তখন কারেন্টটা দুভাগে ভেঙে যায়, এটা হয় IG আর ওপর দিকে হয় IS। আর তারপর থেকে তোমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করেছো যে দু প্রান্তের ভোল্টেজ দুজনের সমান, তো IS ইন্টু S ইকুয়াল টু IG ইন্টু G, কত শান্ট লাগাতে হবে তোমাকে বের করতে হবে, তাহলে S ইকুয়াল টু IG আর IS তার মানে হচ্ছে I মাইনাস IG, ঠিক আছে? এটা যদি IG হয় এটা I মাইনাস IG ইন্টু G। তাহলে IG তুমি ডিফ্লেকশন দেখতে পাচ্ছ, গ্যালভানোমিটারের সেই কাঁটাটা ডিফ্লেকশন থেকে খাতায় নোট করে রেখেছো, IG মেজার করে ফেললে। আর এক্ষেত্রে তুমি যদি I জানো, I না জানা থাকতে পারে, না জানা আছে বলেই না আমি বের করব, তো এখান থেকে ডেটা দিয়ে দিলে তুমি এসটা বের করতে চাইছো। সাপোজ তোমাকে প্রবলেম দিয়েছে যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তুমি এই 20 অ্যাম্পিয়ার কারেন্টটাকে মাপতে চাইছো, কিন্তু গ্যালভানোমিটার 5 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, ও তার বেশি মাপতে পারে না, তাহলে এখানে তুমি 20 বসিয়ে দিলে, দিয়ে তোমাকে বললো যে কত শান্ট লাগাতে হবে, গ্যালভানোমিটার রোধ সাপোজ 100 ওহম, এরকম প্রবলেম দিয়ে দেবে, ঠিক আছে? কি বললাম প্রবলেমটা আবার বলছি, যে তোমাকে বলেছে একটা যন্ত্রতে 20 অ্যাম্পিয়ার কারেন্ট তোমাকে মাপতে হবে সার্কিটে, কিন্তু গ্যালভানোমিটার 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত ওর রেঞ্জ, ওর স্কেল হচ্ছে 0 থেকে 5 অ্যাম্পিয়ার, তা এর রোধ হচ্ছে 100 ওহম, তাহলে তোমাকে কি কত মানে শান্ট লাগাতে হবে, তাহলে শান্ট ইকুয়াল টু IG বাই I মাইনাস IG ইন্টু G, জাস্ট ইউজ দ্য ফর্মুলা অ্যান্ড ডু দ্য প্রবলেম। এবার তোমাকে আবার এরকম প্রশ্ন দিতে পারে যে তোমাকে যদি এর পাল্লা বৃদ্ধি করতে হয়, তোমাকে বললো যে I বাই এইটা বাই এটা তো বেশি, এটা তো কম, তো এখানে I বাই IG, এটাকে আমরা N বলেছিলাম, তাই না? I বাই IG টাকে বলেছিলাম N, এটার নাম আছে, এটাকে শান্টের ক্ষমতা বলা হয়, এরকম পড়েছি আমরা আগে। তো তোমাকে যদি বলা হয় এর পাল্লা এত গুণ বাড়াতে, N গুণ বৃদ্ধি করা হলো, তাহলে কত শান্ট লাগাতে হবে, তাহলে এটাকে জাস্ট ওপর নিচে IG দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 বাই I বাই IG মানে N মাইনাস 1 ইন্টু G, তাহলে G বাই N মাইনাস 1। যদি তোমাকে N বলে দেয় তাহলে এসব বের করতে পারো, আর যদি তোমাকে S বলে দেয়, G বলে দেয়, তাহলে N বের করতে পারো, আর এখান থেকে তুমি আরো কিছু পেয়ে যাবে, এখান থেকে N মাইনাস 1 ইকুয়াল টু G বাই S, তাহলে N ইকুয়াল টু G বাই S প্লাস 1, G বাই S প্লাস 1। তাহলে তুমি G জানো, সাপোজ শান্টটাও তুমি লাগিয়েছো, কত মানে নিম্ন মানের শান্ট হবে, এটা নিম্ন মানের শান্ট, গ্যালভানোমিটার যাতে পুড়ে না যায় তার জন্য এর মান কম রাখা হয়, যাতে অনেক কারেন্ট চলে যেতে পারে, তাহলে সে নিম্ন মানের শান্ট তুমি জানো, G জানো, G বাই S প্লাস 1 করো, N বের করে দাও, N বের করে দাও। আর গ্যালভানোমিটারের প্রবাহ তুমি মাপতে পেরেছো, কারণ গ্যালভানোমিটারের কাঁটা ডিফ্লেকশন তুমি দেখে নিতে পারছো, তাহলে মোল প্রবাহ কত, I ইকুয়াল টু N ইন্টু IG, তাহলে তুমি মোল প্রবাহ মাপতে পারছো। তাহলে এগুলো হচ্ছে থিওরি, যে গ্যালভানোমিটার একটা ছিল, গ্যালভানোমিটার সে কম প্রবাহ মাপতে পারে, কিন্তু তার দ্বারা তুমি একটা অ্যামিটারের কাজ করাচ্ছ। অ্যামিটার তো মিলি অ্যাম্পিয়ার মাইক্রো এমনি সিম্পল অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, কিন্তু ও খুব ক্ষুদ্র মাপতে পারে না,
গ্যালভানোমিটার যেমন মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে মাপতে পারে, অ্যামিটার অত ক্ষুদ্র মাপতে পারে না। তাহলে তুমি গ্যালভানোমিটার দিয়ে সেই কাজটা করালে। তো এইগুলো সব হচ্ছে অঙ্ক, ঠিক আছে, যে বিভিন্ন রকম তোমাকে অঙ্ক দেবে, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। যদি খুব ভালো হয়, যদি এসএলআরটা দুটো পেজ কেউ জেরক্স করে নিতে পারে, কারণ আমি কালকে করাচ্ছিলাম এসএলআরটা প্রবলেম গুলো, দেখলাম বেশ নতুন নতুন কিছু প্রবলেম দিয়েছে ওরা, আমাদের সাহাপ্রকাশনী বাইরে, আর ভারমাতে কিন্তু ধরেনি এগুলো। থাকলে আগের চ্যাপ্টারে থাকতে পারে, মনে পড়ছে কারেন্টে থাকতে পারে, কারেন্ট চ্যাপ্টারতে। কিন্তু এসএলআরটা কাল বেশ কিছু প্রবলেম দেখলাম খুব ভালো। তো যদি বন্ধুদের মধ্যে কারোর থাকে তাহলে ওখান থেকে কিছু ছবি টবি তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো। বেশ, তো এখান থেকে এটা গ্যালভানোমিটার থেকে অ্যামিটারে তুমি রূপান্তরিত করতে পারো এই ফর্মুলা থেকে। এবার গ্যালভানোমিটারকে ভোল্টমিটার করা, এটা আমাদের শিখেছি, এটা নতুন কিছু না, এটা আমরা আগে শিখেছি। এই গ্যালভানোমিটার তাকে ভোল্টমিটার করে দেবো, ভোল্টেজ মাপার কাজে ব্যবহার করা হবে। কিরকম, সাপোজ তোমার এরকম একটা সার্কিট রয়েছে, জি টু ভি, গ্যালভানোমিটার তো ভোল্টমিটার। যদি এটা রেজিস্ট্যান্স হয় সাপোজ 8 এই রেজিস্ট্যান্স, এই দু প্রান্তের ভোল্টেজ তোমার দরকার, এটা এ প্রান্ত এটা বি প্রান্ত, এই দু প্রান্তের ভোল্টেজ মাপবে, কিন্তু তোমার কাছে ভোল্টমিটার নেই, গ্যালভানোমিটার রয়েছে। গ্যালভানোমিটারের সাহায্যে তুমি এটাকে বের করবে। তাহলে কি করবো আমরা, গ্যালভানোমিটারের সাহায্যে দু প্রান্তের ভোল্টেজ তো, সুতরাং দু প্রান্তেই গ্যালভানোমিটার লাগিয়ে দিতে হবে এরকম করে, এখানে একটা জি লাগিয়ে দাও এখানে এরকম করে। কিন্তু যদি এখানে আমরা জি লাগাই, তাহলে সব কারেন্ট এই দিক বরাবর চলে যাবে, আবার জি এর একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে কিছু একটা, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাল্টে যাবে। এখানে আরেকটা শ্রেণী সমবায়ে একটা উচ্চমানের রোধ বসিয়ে দিতে হয়, আর যেমন শান্ট বসাতে হয় সিরিজে, গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে শান্ট বসাতে হয়, আর গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সমবায়ে একটা রোধ লাগাতে হয়, আর যার ভ্যালুটা হচ্ছে উচ্চমানের। তো উচ্চমানের হওয়ার কারণ আছে, কারণ এটা যদি খুব বেশি হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে এর থেকেও কম, এটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে আর ড্যাশ, বর্তনীর কারেন্টকে হেরফের করবে না, ঠিক আছে। এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 1 বাই সাপোজ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই আর ড্যাশ প্লাস 1 বাই জি প্লাস আর সিরিজে আছে। আর যদি এটা ইনফিনিটি হয়ে যায় তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর ড্যাশ। তাহলে এটা বর্তনী আগে ছিল, এখনো বর্তনীকে সেরকম অবস্থাতেই তোমাকে রাখতে হবে, গ্যালভানোমিটার লাগানোর পরে যেন সব চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে। আর আগের কেসেও তাই, গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে শান্ট লাগানো হয় নিম্নমানের, তাহলে যেটা রোধ, তুল্য রোধ যেটা, সেটা নিম্ন অপেক্ষা নিম্নতর, তাহলে বর্তনীর রোধের খুব একটা পরিবর্তন হয় না। এইসব কন্ডিশন মেনটেন করা আছে, এগুলো মনে রাখবে সবাই, যে কেন সিরিজ কেন সমান্তরাল এগুলো আছে মোটামুটি। এটা উচ্চ প্রবাহ উচ্চ রেজিস্ট্যান্সে লাগানো হয় এখানে। এবার এর সাহায্যে আমি এই দু প্রান্তে ভোল্টেজ মাপবো। ধরো না এটা মোট প্রবাহ আসছিল, আর সেই মোট প্রবাহ দুদিকে ভেঙে গিয়েছে, এখানে আইজি আর এখানে আসছিল আই, আর এখানে বাকিটা কত আমার এই মুহূর্তে লাগবে না। তাহলে ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে দু প্রান্তের ভোল্টেজ, এই দু প্রান্তের ভোল্টেজ, এটাকে আমি ভি বলছি। আর ভি সমান আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু আর, এখানে কিছু ড্রপ গ্যালভানোমিটারের মধ্যে, এখানে কিছু ড্রপ, আর দুটো ড্রপকে যোগ করলে দু প্রান্তে ভোল্টেজ পেয়ে যাবো। মানে সিম্পল এটা রেজিস্ট্যান্স ভাবো, জি প্লাস আর, কারেন্ট কত আইজি, দু প্রান্তে ভোল্টেজ কত ভিএ মাইনাস ভিবি সমান আইজি ইন্টু জি প্লাস আর, তাহলে আইজি ইন্টু জি প্লাস আর, ঠিক আছে। এখান থেকে আর বের করো, আর 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 কত, জি প্লাস আর ইকুয়াল টু ভি বাই আইজি, দু প্রান্তে ভোল্টেজ ডিভাইডেড বাই আইজি, তাহলে আর কত ভি বাই আইজি মাইনাস জি। এবার একটা কাজ করছি আমরা, এখান থেকে জিটাকে কমন নিয়ে নিচ্ছি বাইরে, জিটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত, জি যদি কমন নিই তাহলে ভি বাই আইজি ইন্টু জি মাইনাস 1, আর আইজি ইন্টু জি তার মানে গ্যালভানোমিটারের দু প্রান্তে ভোল্টেজ, ঠিক আছে। আইজি ইন্টু জি তার মানে গ্যালভানোমিটারের দু প্রান্তে ভোল্টেজ, তার মানে ভিজি। তাহলে জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস 1, এখানে ভিজি সমান হচ্ছে আইজি ইন্টু জি। এবার একটা কাজ করি, আমরা আর একটা জিনিস ডিফাইন করি, যেটাকে এন বলছি আমরা, আগে যেমন এন বলেছিলাম আই বাই আইজি, এবার ভি বাই ভিজি এটাকে আমরা বলবো এন। তার মানে গ্যালভানোমিটারের দু প্রান্তে কত ভোল্টেজ তাকে এন দিয়ে গুণ করে দাও, তাহলে মোট ভোল্টেজ পেয়ে যাবো আমি, ঠিক আছে। তাহলে এটা কত, জি ইন্টু এন মাইনাস 1, আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস 1। এবার তুমি আর জানো, সাপোজ আর তুমি জানো, জি তুমি জানো, ঠিক আছে। কি কি জানো আমার, আর গিভেন এটা আমি জানি, জি দ্যাট ইজ অলসো গিভেন, তাহলে এন মেপে নাও, এন মেজার করো এখান থেকে,
যখনই তুমি এন মেজার করে ফেললে তখন এখানে চলে এসো, এই এক্সপ্রেশনে চলে এসো, এন ইকুয়াল টু ভি বাই ভিজি। এবার ভিজিটা কত? ভিজি মানে হচ্ছে আইজি ইন্টু জি। তাহলে ভিজি মানে হচ্ছে আইজি ইন্টু জি। জি তুমি জানো, আইজি তুমি গ্যালভানোমিটারে কাঁটার বিক্ষেপ দেখে নিয়েছো, ওখান থেকে আইজি নোট করে নাও, তাহলে তুমি ভিজি জেনে ফেলেছো। তাহলে এন জেনে ফেলেছো, ভিজি জেনে ফেলেছো, তাহলে ভি বের করে নাও কত। ঠিক আছে, তো জাস্ট দিস ইজ দ্য টেকনিক, যে কিভাবে গ্যালভানোমিটারের সাহায্যে ভোল্টেজ মাপা যায়। তো টেকনিক হচ্ছে প্রথমে দুপ্রান্তে যেটা এইখানে যে সার্কিট রয়েছে এই টার্মিনালের দুপ্রান্তে ভোল্টেজ লাগবে, আর সেই ভোল্টেজটা সমান এন ইন্টু ভিজি। এনটাকে বের করে নাও, ভিজি তুমি মেপে নেবে, কারেন্ট ইন্টু গ্যালভানোমিটারের রোধ, সেখান থেকে ভিজি মেপে নেবে। আর এনটাকে এই ফর্মুলা ইউজ করো, আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান। সেই ফর্মুলাতে আর জানো, জি জানো, এখান থেকে মেপে নাও। আর পুরো যদি এর রেজিস্ট্যান্স বের করতে বলে তোমাকে, যদি বলে এটা তো ভোল্টমিটার আমাদের, এখন এই পুরো সিস্টেমটা ভোল্টমিটার, যদি এর ভোল্টমিটার থাকতো তাহলে কি করতাম, এটা 8 ছিল, এর পাশে একটা এরকম ভোল্টমিটার লাগিয়ে দিতাম এরকম। আর এখন আমাদের এই সিস্টেমটা হচ্ছে ভোল্টমিটার। আর এই ভোল্টমিটারের রোধ কত? আর ভি, এটা কত? জি প্লাস আর। আর আর আবার কত? জি ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে একটা জি রয়েছে, আবার একটা মাইনাস জি, তাহলে এন ইন্টু জি। এটা হচ্ছে নতুন রেজিস্ট্যান্স ভোল্টমিটারের। তো দিস ইজ দ্য নিউ রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টমিটার। এবার প্রবলেম করা শুরু করবে। এই চ্যাপ্টারতে আর কিছু নেই, প্রবলেম রয়েছে, কিন্তু প্রবলেমের মধ্যে ভ্যারাইটি রয়েছে, অনেক প্রবলেম রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। তো এবার এখান থেকে গ্যালভানোমিটারকে তোমাকে প্রবলেম দিয়ে দেবে যে এত এত পাল্লার গ্যালভানোমিটার ইউজ করা হয়েছে, তাকে ভোল্টমিটার করা হলো, ভোল্টমিটারকে গ্যালভানোমিটার করা হলো, তাদের এইগুলো বের করো, আর ভি বের করো, এন বের করো, জি বের করো, এরকম হাজার হাজার প্রবলেম, প্রচুর প্রবলেম করে দেওয়া আছে। এগুলো সব করবে, আর তারপরে দেখবে কিছু এনসিআরটি প্রবলেম দেওয়া আছে, দেখবে ছায়া প্রকাশনীতে, সেগুলো করবে। এনসিআরটি প্রবলেম দেখবে টেক্সট বুক কোশ্চেন বলে দেওয়া আছে, এনসিআরটি কোশ্চেন শেষের দিকে, সেগুলো করবে। আর তারপরে যা আছে কোনো কোশ্চেনই বাদ দেবে না, আমি যা থিওরি করে দিয়েছি তাতে কোনো জায়গা থেকে বাদ যাওয়ার কথা নয়। ইভেন হটসের প্রশ্নগুলো দেখবে সবই পেরে যাবে, আর যেগুলো পারবে না গ্রুপে দেবে। তারপর দেখবে আমি ওই জায়গাটা বার করি, ওই জায়গায় দেখি, ওখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে গ্যালভানোমিটারের। ও যাই, বেশ আমি আমাকে একজন ডাকছে, আজকে এইটুকুই থাক, ঠিক আছে। আমাদের ম্যাগনেটিক ফিল্ড শেষ হলো, যা যা প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো নিজেরা করবে। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে, আর কিছু কোশ্চেন আছে কারোর? কোনো কোশ্চেন আছে কারোর? যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে জানাবে। আর ঠিক আছে, বাইরে কিছু নেই। বেশ আমি রাতে আজকে কিছু ছবি তুলে পাঠাবো, গ্যালভানোমিটারের কিছু অঙ্ক, কালকে এসএলআর দুটো পাতা আমি ছবি তুলেছিলাম, বেশ ভালো লেগেছিল দুটো প্রবলেম। তো প্রবলেমগুলো দেখবে, আর নিজেদের মধ্যে আরো যদি প্রবলেম থাকে বিভিন্ন বই থেকে করবে, কোনো জায়গায় অ্যাভয়েড করবে না। এই সুযোগ, জয়েন্ট নিট সমস্ত প্রিপারেশন নেওয়ার এই সুযোগ, পরে যদি ফেলে রাখো তাহলে আর প্রিপারেশন হবে না, ওই কোচিং নিয়ে যেতে হবে, কিন্তু এখনই সুযোগ। বেশ ঠিক আছে, ছেড়ে দিলাম আজকে।